নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলা গদ্য সাহিত্যের বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণ উপন্যাস অভিযাত্রিক তৃতীয় পর্ব। বছর দুই পরের কথা। ভাগলপুরে বড় বাসা বলে খুব বড় একটা বাড়িতে থাকি কার্য উপলক্ষে। কেশরামজির চাকরি তখন অনেকদিন ছেড়ে দিয়েছি। বড় বাসাতে অন্য কেউ থাকে না, আমি চাকর বাকর নিয়ে বাস করি। গঙ্গার একেবারে ঠিক ধারেই। ছাদের ওপর থেকে মুঙ্গেরের পাহাড় দেখা যায়। দিনরাত হুহু খোলা হাওয়া বয়। ওপারে বিশাল মুক্ত চরভূমি। দিনে সূর্যালোকে মরুভূমির মতো দেখায়, কারণ এসব দেশের চর বালুময় ও বৃক্ষলতাহীন। আবার রাত্রের জ্যোৎস্নালোকে পরীর দেশের মতো স্বপ্নময় হয়ে ওঠে। একদিন লোকজনকে জিজ্ঞেস করে জানলুম কাছে অনেক সব দেখবার জিনিস আছে। আমার বন্ধু সুগায়ক হেমেন্দ্রলাল রায়কে একদিন বললুম, চলো হে, কোথাও একদিন বেরিয়ে আসা যাক। হেমেন দ্বিজেন্দ্রলাল রায়ের ভ্রাতুষ্পুত্র, এখানেই ওদের বাড়ি। আমার সঙ্গে খুব আলাপ হয়ে গিয়েছিল। বড় বাসার ছাদে বসে আমরা দুজনে প্রায় আড্ডা দিতাম রাত্রে। হেমেন যেতে রাজি হয়ে গেল, কিন্তু কোথায় যাওয়া যায়? আমার শোনা ছিল কাজরা ভ্যালি খুব চমৎকার বেড়াবার ও দেখবার জায়গা। ওখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম বলে একটা গ্রানাইট পাহাড়ের গুহায় বৌদ্ধ যুগের চিহ্ন পাওয়া যায়। হেমেন ও আমি দুইজনে বেরিয়ে পড়লুম একদিন সকালের ট্রেনে। জামালপুরে গিয়ে পুরি ও জিলিপি কিনে নেওয়া গেল সারাদিন খাবারের জন্য। বন জঙ্গলে চলেছি, খাদ্য সংস্থানের যোগাযোগ আগে দরকার। কাজরা স্টেশনে নেমে কাজরা ভ্যালি ও ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে যেতে হয়। জামালপুর ছাড়িয়ে আরো 30 মাইল পরে কাজরা। স্টেশনের চারিদিকেই ছোট ছোট পাহাড় আর প্রস্তরের টিলা। স্টেশন থেকে বার হয়ে সোজা পথে দূর পাহাড় শ্রেণীর দিকে চলেছি কোথায় দুজনে। একজন গ্রাম্য লোককে জিজ্ঞেস করলুম, ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম কোথায় জানো? সে বললে, নেই জানতা বাবুজি। সুতরাং মনে হলো জায়গাটি নিতান্ত কাছে নয়। কাছাকাছি হলে এরা নিশ্চয়ই জানতো, তবে সামনের ওই পাহাড় শ্রেণীর মধ্যে ছাড়া আর গুহা কোথায় থাকতে পারে? নিকটে আর কোথাও তেমন বড় কোনো পাহাড় নেই। স্টেশন থেকে একটা রাস্তা বেরিয়ে দূরের পাহাড়ের দিকে চলেছে। আমরা দুজনে সেই পথেই চললুম। মাঝে মাঝে বিহারের পল্লীগ্রাম, খোলার ঘর, ফণিমনসার ঝোপ। মহিষের দল মাঠে চড়ছে। দড়ির চারপাই পেতে গ্রাম্য লোকেরা জটলা করছে ঘরের উঠোনে। অত্যন্ত ময়লা ছাপা শাড়ি পরনে গৃহস্থ বধূরা ইঁদারা থেকে জল তুলছে। আবার ফাঁকা মাঠ, জনহীন পথ, মাঝে মাঝে গমের ক্ষেত। পাহাড় শ্রেণীর কাছে আসবার নামও নেই। স্টেশন থেকে যত দূর দেখাচ্ছিল এখনো ঠিক তত দূরেই মনে হচ্ছে। হেমেন বললে, পাহাড় বোধ হচ্ছে অনেক দূরে। চলো, যখন বেরিয়েছি যেতেই হবে। সন্ধ্যার ট্রেনে ফিরতে হবে, মনে আছে তো? যদি ট্রেন না ধরতে পারি কোথাও থাকা যাবে। এইসব গ্রামে জায়গা মিলবেই একটা রাত্রের জন্যে। বেলা বেশ চড়েছে। একটা ইঁদারার পাড়ে আমরা দাঁড়ালুম জল খাবার জন্য। একটি মেয়ে আমাদের হাতে জল ঢেলে দিলে। আমরা তাকে পয়সা দিতে গেলুম, সে নিলে না। আরো একখানা গ্রাম ছাড়লুম। বিহার অঞ্চলের গ্রামে বা মাঠে কোথাও তেমন গাছপালা নেই। গ্রামের কাছে তাল গাছ, দু একটা আমবাগান আছে বটে, কিন্তু তার তলায় কোনো আগাছা নেই, শুকনো পাতা পর্যন্ত পড়ে নেই। এদেশে জ্বালানি কাঠের অভাব। মেয়েরা ঝুড়ি ভরে জ্বালানির জন্য শুকনো পাতা কুড়িয়ে নিয়ে যায়। বাংলাদেশের শ্যামল বনশোভা এখানে একান্ত দুর্লভ। আছে কেবল বিহারের সেই একঘেয়ে শিশম গাছের সারি। পথের দুধারে কোথাও ছায়া তরু নেই। খর রৌদ্রে পথ হাঁটতে কেবলই তৃষ্ণা পায়।
দুজনে ঠিক করলুম বস্তির ইঁদারা থেকে জল পান করা স্বাস্থ্যসম্মত হবে না। এসব সময় বিহারের পল্লীতে কলেরা, প্লেগ ইত্যাদির প্রাদুর্ভাব ঘটে, সাবধান থাকাই ভালো। এবার পথের পাশে ছোট ছোট গাছপালা দেখা গেল। একটা কথা বলি, বাংলাদেশে যাকে ঝোপ বলা হয় সে ধরনের বৃক্ষলতার নিবিড় সমাবেশ বিহারে কচ্ছিৎ দেখা যায়। দক্ষিণ বিহারে তো একেবারেই নেই, বরং উত্তর বিহারের বড় নদীর ধারে বাংলাদেশের মতো ঝোপ অনেক দেখেছি। বাংলাদেশের ঝোপের একটা নিজস্ব সৌন্দর্য আছে, এমনটি আর কোথাও দেখিনি। আমাদের জেলায় আমি জানি এমন অদ্ভুত ধরনের সুন্দর ঝোপ আছে যার মধ্যেকার নিবিড় ছায়ায় গ্রীষ্মের দিন সারা বেলা বসে কাটানো যায় নানা অলস স্বপ্নে। প্রধানত ঝোপ খুব ভালো হয় কেওঝাঁকা ও ষাঁড়া গাছের। কেওঝাঁকা মোটা গাছের গুঁড়িযুক্ত গাছ হলেও লতার মতো এঁকে বেঁকে ওঠে ও বিস্তৃত হয়ে পড়ে। এর পাতাগুলো মখমলের মতন নরম, মসৃণ, শাঁসালো এবং অত্যন্ত সবুজ। কেওঝাঁকার স্বভাবই ঝোপ সৃষ্টি করা, যেখানে যে অবস্থাতেই থাক জঙ্গলে, কারণ কেওঝাঁকা বনের গাছ, যত্ন করে বাড়িতে কেউ কখনো পোতে না, এঁকে বেঁকে উঠে ঝোপ সৃষ্টি করবেই। আর কি সে ঝোপের নিবিড় শান্ত আশ্রয়! ষাঁড়া গাছও এরকম ঝোপ তৈরি করে, কিন্তু সে আরো উঁচু ছাদওয়ালা বড় ঝোপের সৃষ্টি করে। ষাঁড়া গাছ উঁচু হয় অনেকখানি, ডালপালাও কেওঝাঁকার চেয়ে অনেক মজবুত। শুধু অবশ্যই এই গাছগুলি ঝোপ তৈরি করে না যদি গাছের মাথায় অন্য লতা না ওঠে। কিন্তু বাংলাদেশের জঙ্গলে বনকলমি, ঢোলকলমি, কেলে কোঁড়া, বন মরচে, বনশিম, অপরাজিতা, ছোট গোয়ালে, বড় গোয়ালে প্রভৃতি লতা সর্বদাই আশ্রয় খুঁজে বেড়াচ্ছে অন্য গাছের, অবিবাহিতা মেয়েদের মতো। এদের মধ্যে সব লতারই চমৎকার ফুল ফোটে, কোনো কোনো ফুলের মধুর সুবাসও আছে, যেমন কেলে কোঁড়া ও বনমরচে লতার ফুল। পুষ্প প্রসবের সময়ে এই সব লতা যখন ছোট বড় ঝোপের মাথা নীল, সাদা, ভায়োলেট রঙের ফুলে ছেয়ে রাখে, তখন নদী প্রান্তবর্তী বন বহু দূরের আভাস এনে দেয় মনে। মুগ্ধ নীল আকাশের তলায় এদের পাশে বসে যেন সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। কত কি স্বপ্ন যে এরা মনে আনে। বিলেতে, আমেরিকায় ঝোপের মূল্য বোঝে, তাই বড় আধুনিক ধরনের বাগানে ঝোপ রচনা করবার মতো গাছপালা পুঁতে দেয়। বাগান আর্টিস্টিক ভাবে তৈরি করবার জন্য ওদের দেশে এক জাতীয় শিল্পী আছেন, তাদের গার্ডেন আর্কিটেক্ট বলে। এরা মোটা মজুরি নিয়ে অতি চমৎকার ভাবে তোমার আমার বাগান তৈরি করে দেবে। ফলের বাগান নয়, সুদৃশ্য ফুল ও অন্যান্য গাছের বাগান। এই বাগানে ঝোপের বড় দাম। সাধারণত দু ধরনের ঝোপ এইসব বাগানে করা হয়, আরবার জাতীয় আর পারগোলা জাতীয়। শেষোক্ত শ্রেণীকে ঠিক আমাদের পরিচিত ধরনের ঝোপ বলা যায় না, কারণ ওটা হচ্ছে লতা পাতা দিয়ে ছাওয়া ভ্রমণ পথ, অনেকটা আমাদের পুঁই মাচার মতো, তলা দিয়ে পাথর বাঁধানো রাস্তা। খুঁটির বদলে অনেক বাগানে, যেমন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত মিসেস নাইটের বাগান, ইতালির অনেকগুলো মধ্যযুগের জমিদার বা ডিউকদের বাগানে মার্বেল পাথরের থাম দেওয়া। সাধারণত ডন রোজ, হানিসাকল প্রভৃতি লতানি গাছ পারগোলার মাচায় উঠিয়ে দেওয়া হয়। আজকাল পশ্চিম চীন থেকে আমদানি ক্লিম্যাটিস অ্যারামান্ডি নামক সুগন্ধি পুষ্পযুক্ত লতার খুব আদর। তাছাড়া যাকে বলে স্যান্ডউইচ, আইল্যান্ড ক্রিপার, সে জাতীয় পুষ্পিত লতারও খুব চল হয়েছে এই উভয় জাতীয় ঝোপ রচনার কাজে। বিউমন্টিয়া গ্র্যান্ডিফ্লোরা নাম এক প্রকার লতানি গাছও ব্যবহৃত হয়ে থাকে। আমি বিখ্যাত উদ্যান শিল্পী স্যার এডুইন লুটেন্সের রচিত একটি ঝোপের ছবি দেখেছিলাম কয়েক বছর পূর্বে। তাতে যে শিল্প প্রতিভা ও সুকুমার সৌন্দর্য জ্ঞানের পরিচয় ছিল, মন থেকে সে ছবি কখনো মুছে যাবার নয়। এইসব বাগানের ঝোপ যত পুরনো হবে ততই তার দাম হয়, লতা আরো নিবিড় হয়ে ওঠে। গ্রীষ্মমণ্ডলের বন থেকে আমদানি কাষ্ঠযুক্ত লায়ানাগুলি খুব মোটা হয়। সুন্দরী তরুণীর মুখের আশেপাশের কুঞ্চিত অগোছালো অলকদামের মতো তাদের নতুন গজানো আগডালগুলি পারগোলার আর আরবারের মাচা ছাড়িয়ে দুপাশে ঝুলে পড়ে। অথচ বাংলাদেশে কত নদী তীরের মাটি, কত বাঁশবনের শ্যামল ছায়ায় অযত্ন সম্ভূত অদ্ভুত ধরনের ঝোপরাজি, কত যে ছড়ানো, প্রকৃতি স্বয়ং সেখানে গার্ডেন আর্কিটেক্ট।
কত পুরনো ঝোপও আছে তাদের মধ্যে। আমাদের গ্রামে আমি এমন সব কেঁওঝাকার ঝোপ দেখেছি যা আমার বাল্য দিনগুলিতে যেমন ছিল আজও তেমনি আছে। কিন্তু কে তাদের মূল্য দেয় এদেশে? আদর তো করেই না, বরং গালাগালি দেয়, ওরাই নাকি ম্যালেরিয়ার সৃষ্টি করছে। আমার গ্রামে ইছামতি তীরের মাঠে এরকম অনেক ঝোপ আছে। শনি রবিবারের অবকাশে কতদিন এ ধরনের ঝোপে বসে মাথার ওপরকার নিবিড় শাখাপত্রের অন্তরালবর্তী নানা জাতীয় বিহঙ্গের কলকাকলির মধ্যে আপন মনে বই পড়ে বা লিখে সারা দুপুর কাটিয়েছি। দূর প্রবাসে সে কথা মনে পড়ে দেশের জন্য মন কেমন করে ওঠে। হাঁটতে হাঁটতে এইবার পাহাড় নিকটে এলো ক্রমশ। পাহাড়ের ওপরের বন সবুজের ঢেউয়ের মতো নিচে নেমে এসেছে। কত রকমের গাছ, প্রধানত শাল ও পড়াশি, আরো নানা অজানা গাছ। মহুয়া গাছ এ অঞ্চলে কোথাও দেখিনি। পাহাড়ের ওপরকার বন বেশ ঘন, বড় বড় পাথরের চাই পাহাড়ের পাদদেশে অনেক দূর পর্যন্ত ছড়ানো। মাঝে মাঝে নেমে এসেছে পাহাড়ি ঝর্ণা। আমরা একটা পাহাড়ে উঠলুম। কাঠকুড়ুতে যায় গ্রাম্য লোকে যে সরু পথ বেয়ে, সেই পথে দুজনে অতি কষ্টে লতা ধরে ধরে উঠি, আবার হয়তো একটা শিলাখণ্ডে বসে কিছুক্ষণ বিশ্রাম করি, আবার উঠি। এ পাহাড়ের কোথাও জল নেই। দুইজনেরই ভীষণ পিপাসা পেয়েছে। হেমেনের রীতিমতো কষ্ট হচ্ছে আমি বেশ বুঝতে পারলুম, কিন্তু কিছুই করবার নেই। তাছাড়া বস্তি থেকে অনেক দূরে নির্জন বন প্রদেশে এসে পড়েছি। লোকজনের মুখ দেখা যায় না, গলার স্বরও শোনা যায় না। হেমেন বললে, ঠিক পথে যাচ্ছি তো? তা কি করে বলবো, তবে অন্য পথ যখন নেই তখন মনে হচ্ছে আমরা ঠিকই চলেছি। বন যেরকম ঘন, কোন রকম জানোয়ার থাকা অসম্ভব নয় যে, একটু সাবধানেই চলো। আমরা পাহাড়ের মাথায় উঠে দেখি আমাদের সামনে দিয়ে পথটা আবার নিচের উপত্যকায় নেমে গিয়েছে। আমরাও নামতে লাগলুম সে পথ ধরে। একেবারে উপত্যকার মধ্যে নেমে এলুম যখন, তখন চোখে পড়ল ওদিকে আর একটা পাহাড় শ্রেণী এর সঙ্গে সমান্তরালভাবে চলে গিয়েছে। মধ্যে এই বনাকীর্ণ উপত্যকা, বিস্তৃতিতে প্রায় 200-300 গজ হবে। শালবনের মধ্যে ক্ষুদ্র একটি পাহাড়ি নদী রাঙা বালির ওপর দিয়ে বয়ে চলেছে। পায়ের পাতা ডোবে না, এত অগভীর। হেমেন জল খাবেই, আমি নিষেধ করলুম। বিশ্রাম না করে জলপান করা যুক্তিযুক্ত হবে না, বরং তার আগে স্নান করে নেওয়া যাক। কিন্তু স্নান করি কোথায়? অত অগভীর জলে স্নান করা চলে না। হেমেন বললে, তুমি বসো, আমি বনের মধ্যে কিছু দূর বেরিয়ে দেখে আসি জল কোথাও বেশি আছে কিনা। বেলা ঠিক 1টা, ঝাঁঝাঁ করছে খররোদ। কাঁচা শালপাতা বিছিয়ে বনের ছায়ায় শুয়ে পড়লুম। যেমন ক্ষুধা তেমনি তৃষ্ণা দুই প্রবল হয়ে উঠেছে। অদ্ভুত ধরনের নির্জনতা এই উপত্যকার। এরই নাম কাজরা ভ্যালি বোধহয়। কেউ বা বলবে এই ইংরেজি নাম এটা কিনা। হেমেনকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, কারণ এমন নির্জন মনুষ্য বসতি শূন্য স্থানে বন্য জন্তুর আকস্মিক আবির্ভাব বিচিত্র কি। কেউ কোথাও নেই। এই সময় একা বনচ্ছায়ায় শায়িত অবস্থায় এই উপত্যকার সৌন্দর্য ও নিবিড় শান্তি ভালো করে আমার মনে অনুপ্রবিষ্ট হয়ে গেল। এইখানে বুদ্ধ নারিকেল, যাকে ইংরেজিতে বলে স্টারকিউলা অ্যালাটা, সেই নামে সুবৃহৎ বনস্পতি প্রথম দেখি। তারপর অবশ্যই মধ্য ভারতের অরণ্য প্রদেশে এই অতি বৃহৎ বৃক্ষ দেখেছি। নাম যদিও বুদ্ধ নারিকেল, এই গাছের চেহারা অনেকটা বিড়ি পাতার গাছের মতো। প্রকাণ্ড মোটা গুঁড়ি, ভীষণ উঁচু, সোজা খাড়া ঠেলে উঠেছে আকাশের দিকে। চওড়া বড় বড় অনেকটা তিত্তিরাজ গাছের মতো পাতা। পত্র সমাবেশ অত্যন্ত ঘন। বনস্পতি বটে। এর পাশে শাল গাছকে মনে হয় বেঁটে বঙ্কু। অবশ্যই ও জঙ্গলে কিভাবে এই গাছের নাম জানলুম তা পরে বলবো। কিছুক্ষণ পরে হেমেন ফিরে এসে আনন্দের সঙ্গে বললে, খুব ভালো স্নানের জায়গা আবিষ্কার করে এলুম, বেশ একটা গভীর ডোবার মতো, চলো। আমি জিনিসপত্র নিয়ে যেতে চাইলুম। হেমেন বললে, এইখানে থাক না পড়ি, তুমিও যেমন, কে নেবে এই জঙ্গলে। আমি বললুম, থাক, তবে খাবারের পুঁটলিটা নিয়ে যাওয়া যাক, নিয়ে উঠে সেখানে বসেই খেয়ে নেব। পরে দেখা গেল এ প্রস্তাব করে কি ভালোই না করেছিলুম। ভাগ্যে খাবারের পুঁটলি রেখে যায়নি। গিয়ে দেখি বনের মধ্যে আসলে পাহাড়ি ঝর্ণাটাই একটা খাতের মতো সৃষ্টি করেছে, একটা মানুষের গলা পর্যন্ত জল ডোবাটাতে।
স্নান সেরে শালবনের ছায়ায় বসেই আমরা জামালপুর থেকে কেনা পুরি ও জিলিপি খেলাম। তারপর ঝর্ণার জল খেয়ে নিয়ে আমরা আগের সেই শালবনের তলায় ফিরে এসে দেখি হেমেন যে ছোট সুটকেসটি ফেলে গিয়েছিল সেটি নেই। এই জনহীন বনে সুটকেস কে চুরি করবে? কিন্তু করেছে তো দেখা যাচ্ছে, সুতরাং মানুষ নিশ্চয়ই এখানে কোথাও আছে। আমরা সে দলের লোক নই যে দলের একজন চিড়িয়াখানার জিরাফ দেখে বলেছিল, অসম্ভব, এমন ধরনের জানোয়ার হতেই পারে না, এ আমি বিশ্বাস করি না। হেমেন বললে, নতুন সুটকেসটা ভাই, সেই সেদিন কিনে এনেছি কলকাতা থেকে, কিন্তু নিলে কে তাই তো ভাবছি। আমার মনে হয় বনের মধ্যে রাখাল কি কাঠকুরুনি মাগি ঘুরতে ঘুরতে এদিকে এসেছিল, বেওয়ারিশ মাল পড়ে আছে দেখে নিয়ে গিয়েছে। জিনিসের আশা ছেড়ে দিয়ে চলো এখন ঋষ্যশৃঙ্গী মুনির আশ্রমের খোঁজ করি। আবার সেই বুদ্ধ নারিকেল পথে পড়ল। এই গাছের দিকে চেয়ে শ্রদ্ধা হয় বটে, এই জাতীয় গাছই বনস্পতি নামের যোগ্য। কলের চিমনির মতো সোজা উঠে গিয়েছে, দেবদারুর মতো কালো মোটা গুঁড়ি, ওপরের দিকে তেমনি নিবিড় শাখা প্রশাখা। তবে গাছটাতে শাখা প্রশাখা দূরে ছড়ায় না, অনেকটা ইউক্যালিপটাস গাছের ধরনে ওপরের দিকে তাদের গতি। হেমেন হঠাৎ বললে, দেখো দেখো, ওগুলি কি হে? সত্যি ভারী অপূর্ব দৃশ্য বটে। একটা গাছের ডালপালায় কালো কালো কি ফল ঝুলছে, রাশি রাশি ফল, প্রত্যেক ডালে 10টা 15টা, ভারী চমৎকার দেখাচ্ছে এখান থেকে। হেমেন বললে, একটা নয় হে, ওরকম গাছ আরো রয়েছে, ওই যে ওর পাশেই। এইবার আমি বুঝলুম, দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না। বন্ধুকে বললুম, ওগুলো আসলে বাদুর ঝুলছে গাছের ডালে, দূর থেকে ফলের মতো দেখাচ্ছে। হেমেন তো অবাক, সে এমন ধরনের বাদুর ঝোলার দৃশ্য এর আগে কখনো দেখেনি বললে। কাজরা ভ্যালির সে গম্ভীর দৃশ্য জীবনে কখনো সত্যি ভুলবার কথা নয়। দুদিকে দুটো পাহাড় শ্রেণী, মাঝখানে এই বনময় উপত্যকা, বিশাল বনস্পতি সমাকুল, নির্জন নিস্তব্ধ। আমার কানে ঝর্ণার শব্দ গেল। দুজনে ঝর্ণার শব্দ ধরে সামনের দিক দিয়ে দূরে পাহাড় শ্রেণীর তলায় বনের মধ্যে একটা মন্দিরের চূড়ো দেখতে পেলুম। ওই নিশ্চয়ই ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম। হেমেন বললে, আমার সুটকেসটা আশ্রমের বালক বালিকারা নেয়নি তো? মনের মধ্যে দিয়ে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। জায়গাটার দৃশ্য বড় সুন্দর। একদিকে মন্দিরের 20 হাত দূরে বাঁ পাশে একটা বড় ঝর্ণা পাহাড়ের উপর থেকে পড়ছে। আমাদের সামনে একটা গুহা, গুহায় ঢুকবার জায়গাটাতেই মন্দির, পাহাড়ের একেবারে তলায়। বহু প্রাচীন জায়গাটাতেই মন্দির, দেখলেই বোঝা যায়। নির্জন স্থান, দুদিকে পাহাড় শ্রেণী, মধ্যে এই সুন্দর উপত্যকা। প্রাচীন ভারতের পবিত্র আশ্রম পদের ছবি মনে জাগায় বটে। রোদ তখন পড়ে আসছে, পশ্চিম দিকের পাহাড় শ্রেণীর ছায়া পড়েছে উপত্যকায়। কত কি পাখি ডাকছে চারদিকের গাছপালায়। হেমেনও বলে, বড় সুন্দর জায়গাটি তো। আমাদের চোখের সামনে আশ্রমের ছবিকে পূর্ণতা দান করবার জন্যেই যেন এক সন্ন্যাসিনী মন্দির থেকে বেরিয়ে এলেন। আমরা তো অবাক, এই বনের মধ্যে সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী আমাদের দেখতে পেয়ে কাছে এলেন। তেমন সুন্দরীও নন, বিশেষ তরুণীও নন, বয়স 30-এর ওপর, তবে দেহের বর্ণ সুন্দর, অনেকটা গঙ্গাজলি গমের মতো। মাথায় এক ঢাল কালো চুলে কিছু কিছু জট বেঁধেছে, পরনে গৈরিক বসন। আমাদের হিন্দিতে বললে, কোথা থেকে আসছো ছেলেরা? ভাগলপুর থেকে মাইজি। কি জাত? আমরা দুজনেই ব্রাহ্মণ। হেঁটে এলে? আজ্ঞে, কাজরা স্টেশনে বেলা 9টার সময় নেমে হাঁটছি। আজ তোমরা ফিরতে পারবে না, এইখানেই থাকো। আমি হেমেনের মুখের দিকে চাইলুম, তারপর দুজনে মিলে চারিদিকে চাইলুম। থাকবো কোথায়? ঘরদোর তো কোনো দিকে দেখি না। গাছতলায় নিশ্চয়ই রাত্রি যাপন করবার প্রস্তাব করেননি মাতাজি। সন্ন্যাসিনী বললেন, বাবা, তোমরা থাকো, থাকতেই হবে। সন্ধ্যা হবে সামনের পাহাড় পেরিয়ে যাবার আগেই হয়তো। তাছাড়া দরকারই বা কি কষ্ট করে যাবার? থাকবার ভালো জায়গা আছে। কিন্তু কোথায়? চোখে তো পড়ে না কোনো দিকে। হেমেন ও আমি আর একবার চারিদিকে চেয়ে দেখলুম। হেমেন চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে বললে, মাতাজি, আমরা থাকবো কোথায়? সন্ন্যাসিনী হেসে বললেন, মন্দিরে। বাইরে থেকে বোঝা যায় না। গুহার ভেতরে মন্দির বাদে 2টো কামরা, কোনো কষ্ট হবে না।
আমরা একবার দেখতে চাইলুম জায়গাটা। মাতাজি আমাদের সঙ্গে করে নিয়ে গেলেন। মন্দিরের গায়ে ধ্যানী বুদ্ধের মূর্তি প্রত্যেক পাথরে খোদাই, বৌদ্ধ যুগের চিহ্ন মন্দিরের সর্বাঙ্গে। বৌদ্ধ মন্দির কবে হিন্দু তীর্থস্থানে পরিণত হয়েছে তার সঠিক ইতিহাস সন্ন্যাসিনী কিছুই জানেন না বলেই মনে হয়। বৌদ্ধ ধর্ম বলে যে একটি ধর্ম ভারতবর্ষে আছে বা ছিল, এসব ঐতিহাসিক তথ্য তার জানা থাকবার কথাও নয়। কামরা দুটি ছোট বটে, কিন্তু বেশ ঠান্ডা, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রাত কাটাবার পক্ষে নিতান্ত মন্দ হবে না। সন্ন্যাসিনী বললেন, বাঙালিরা ডাল ভাত ভালোবাসে, এখানে কিন্তু তা দিতে পারবো না। আমরা বললুম, তাতে কি, যা দেবেন তাতেই চলবে। হেমেন চুপি চুপি আমায় বললেন, বিছানা কোথায়? শুকনো পাতা লতা পেতে শুয়ে থাকতে হবে নাকি? কিন্তু শোবার সময়ের এখনো অনেক দেরি, সে ভাবনায় এখনই কোনো দরকার নেই। সন্ধ্যা নেমে আসায় সেই অপূর্ব সুন্দর উপত্যকাটিতে রাঙা রোদ সুউচ্চ বুদ্ধ নারকেল বৃক্ষের শীর্ষদেশ স্বর্ণাভ করে তুলেছে। চারিদিকে স্বপ্নপুরীর মতো নিস্তব্ধ শান্তি। সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করলুম, এই উঁচু গাছটাকে কি বলে? উনিই বললেন, বুদ্ধ নারিকেল। আমরা তার কাছ থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে উপত্যকার পূর্ব দিকে বেড়াতে গেলুম। সন্ন্যাসিনী বারণ করে দিলেন, সন্ধ্যার অন্ধকার হওয়ার সময় আমরা যেন বাইরে না থাকি এবং বনের মধ্যে বেশি দূর যেন না যাই। ভাল্লুকের ভয় তো আছেই, তাছাড়া বাঘও মাঝে মাঝে যে বার না হয় এমন নয়। ঝর্ণা পার হয়ে খানিক দূর গিয়ে অরণ্য নিবিড়তর হয়েছে। বড় বড় পাথরের চাই এখানে ওখানে গড়িয়ে পড়েছে পাহাড় থেকে। কত কি পাখির কলরব, গাছপালায় ডালে ডালে। আমরা বেশি দূর না গিয়ে ক্ষুদ্র পাহাড়ি নদীর ধারে একখণ্ড পাথরের ওপরে বসে রইলুম। সন্ধ্যার অন্ধকার নামবার পূর্বেই আশ্রমে ফিরে এলুম। মাতাজি আগুন করে আটার লিট্টি সেঁকছেন। আমাদের কাছে বসতে বললেন। আমাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করলেন। ভাগলপুরে কি করি, কে কে আছে, বিবাহ করেছি কিনা ইত্যাদি মেয়েলি প্রশ্ন করতে লাগলেন। আমি বললাম, এ মন্দির কতদিনের মাতাজি? মন্দির অনেক দিনের, তবে লক্ষ্মীসরাইয়ের একজন ধনী মারোয়ারি ব্যবসাদার মন্দির নতুন করে সারিয়ে দিয়ে ভেতরের কামরাও করে দিয়েছেন। আপনি কতদিন আছেন এখানে? তা 10-12 বছর। ভয় করে না একলা থাকতে? ভয় কিসের? পরমাত্মার কৃপায় কোনো বিপদ হয়নি কোনোদিন। 10 বছর আগে এই সন্ন্যাসিনী তরুণী ছিলেন, সে কথা মনে হলো। আর মনে হলো এই নির্জন উপত্যকায় মন্দির মধ্যে একা রাত্রি যাপনের বিপদ সে অবস্থায়। হেমেন বললেন, মাতাজি আপনার দেশ কোথায়? গৃহস্থ আশ্রমের নাম বলতে নেই, তবুও বলি, আমার বাড়ি ছিল এই বেগুসরাইয়ের কাছেই। আমি এদেশেরই মেয়ে। আমার চাচা আগে এই আশ্রমের সেবায়িত ছিলেন, তারপর থেকে আমি আছি। এতক্ষণে অনেকখানি ব্যাপার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এই দেশের মেয়ে এবং সম্ভবত বাল্যকাল থেকে ওর চাচাজির সঙ্গে এখানে অনেকবার গিয়েছেন এসেছেন, অনেকেই চেনে এ দেশে। আমি বললাম, একটা কথা জিজ্ঞেস করবো মাতাজি? মাফ করবেন, আপনি কি বিবাহ করেননি? আমি বিধবা। 13 বছর বয়সে স্বামীর মৃত্যু হয়, সেই থেকেই গৈরিক ধারণ করেছি। তারপর তিনি নিজের জীবনের কথা বলে গেলেন। ওর কথার মধ্যে একটি সতেজ সজীব নারী মনের পরিচয় পেয়ে আমি ও আমার বন্ধু দুজনেই এক নতুন জগৎ আবিষ্কারের আনন্দ অনুভব করলুম। ভেবে দেখলুম, এই সন্ন্যাসিনীর যদি বয়স আরো কম হতো তবে এর জীবনের ইতিহাস শুনে আমরা অন্তত মনে মনেও এর প্রেমে না পড়ে পারতুম না। সেই বয়সই ছিল আমাদের। হেমেন বললে, আপনাকে এ বনে খাবার দাবার কে এনে দেয়? কিউল থেকে আমার শিষ্যরা আসে, ওরাই নিয়ে আসে হপ্তায় 2 দিন। আপনি সত্যিই অদ্ভুত মেয়ে, এরকম মেয়ের সাক্ষাৎ বেশি পাওয়া যায় না। কিছু না কিছু না, পরমাত্মা যখন ডাকেন তার সব কাজ তিনিই করিয়ে নেন। আমি বিধবা হয়ে এক মনে তাকে ডেকেছি, ঘরের বাইরে আসবার চেষ্টা করেছি যে কত। সংসার আদৌ ভালো লাগতো না, বাইরে বেরোতে ইচ্ছে করতো কেবল। জপ তপ করবার কত বাধা সংসারে। আমাদের বেগুসরাইয়ের বাড়ির পিছনে ছোট একটি তেঁতুল গাছ আছে, কাছেই কিউল নদী। আমি বললাম, বেগুসরাই মহকুমা, সেখানে তো? এই লক্ষ্মীসরাইয়ের কাছে বেগুসরাই, ছোট্ট গাঁ, কিউল নদীর ধারে। তারপর শোনো ছেলেরা, কিউল নদীর ধারে সেই তেঁতুল গাছের কাছে বসে বসে কতদিন ভগবানকে ডেকেছি যে আমার একটা উপায় করে দাও। সংসার আমার বড় খারাপ লাগছে।
ভগবানকে ডাকলে তিনি শোনেন। কি করে জানলেন? আমি প্রত্যক্ষ ফল পেয়েছি। এক মনে ডাকলে না শুনে তিনি থাকতে পারেন না। আমার একটু আমোদ লাগলো, কারণ সে সময় আমি নিজে ছিলাম ঘোর অ্যাগনস্টিক, লেসলি স্টিফেনের দার্শনিক মতে অনুপ্রাণিত। ভগবানকে মানি না যে তা নয়, কিন্তু তার অস্তিত্বের সন্ধান কেউ জানে না, দিতেও পারেন না, এই ছিল আমার মত। আমি বললাম, ভগবানকে কখনো দেখেছেন মাতাজি? না, সেভাবে দেখিনি, কিন্তু মনে মনে কতবার তাকে অনুভব করেছি। চোখের দেখার চেয়ে আরো বড়। চোখ ও মন দুই তো ইন্দ্রিয়। ভগবানকে বুঝবার ইন্দ্রিয় হলো মন, চোখ নয়। যদি কেউ বলে ফুলের গন্ধ দেখব, সে দেখতে পাবে না, কারণ গন্ধ অনুভব করবার ইন্দ্রিয় স্বতন্ত্র, চোখ নয়। এও তেমনি। তারপর কি করলেন? আমার চাচাজিকে বললুম, নির্জনে থাকবো, আমায় আশ্রমে নিয়ে যাও, সাধন ভজনের ব্যাঘাত হচ্ছে সংসারের গোলমালে। তিনি নিয়ে আসতে চাননি প্রথমে। আমি অনাহারে রইলুম 3 দিন, মুখে কেউ এক ফোঁটা জল দিতে পারেনি এই 3 দিনে। তখন তিনি বাধ্য হয়ে নিয়ে এলেন। তার সঙ্গে ছিলাম 5 বছর। তার মৃত্যুর পরে একাই আছি। ভালো লাগে এখানে একা একা, খুব ভালো লাগে। সংসারের গোলমাল সহ্য করতে পারিনি। এখানটা বড় নির্জন। মনস্থির করে থাকতে পারলে গৃহত্যাগের পক্ষে এমন স্থান আর নেই। কিন্তু আপনি মেয়ে মানুষ, আপনার পক্ষে ভয়ও তো আছে। সেসব ভয় কখনো করিনি। ভগবানের দয়ায় কোনো বিপদও কখনো হয়নি। সবাই মানে। আশেপাশের গ্রামে আমার অনেক শিষ্য আছে, তারা প্রায়ই খোঁজ খবর নেয়। সকালে দেখেও এখন তারা দুধ দিয়ে যায়, আটা দিয়ে যায়। লক্ষ্মীসরাইয়ের একজন শেঠজি চাল আটা পাঠিয়ে দেয় মাসে মাসে। আমাদের রাত্রের খাবার তৈরি হলো। চাপাটি আর ডাল মাতাজি কাছে বসে যত্ন করে খাওয়ালেন। রাত্রে শোবার বন্দোবস্ত খুব ভালো না হলেও নিতান্ত খারাপ নয় দেখলুম। এক প্রস্থ বিছানা এখানে অতিথিদের জন্য মজুদ থাকে। লক্ষ্মীসরাইয়ের শেঠজি তার ব্যবস্থা করেছেন, আমাদের কোনোই অসুবিধে হলো না। হেমেন বললে, ভাই, রাত্রে মন্দির থেকেও বেরোনো হবে না, বাঘের ভয় আছে। মাতাজিকে না হয় ভগবান রক্ষা করে থাকেন, অসহায় মেয়ে মানুষ বলে। আমাদের বেলা তিনি অত খাতির নাও করতে পারেন। অনেক রাত পর্যন্ত আমরা গল্পগুজব করলুম। বনানী বেষ্টিত উপত্যকার নৈশ সৌন্দর্য দেখবার লোক ছিল, কিন্তু হেমেন এই বিষয়ে উৎসাহ দিলে না, মাতাজিও দেননি। তবে ঘুমের মধ্যেও আমরা আশ্রমের পার্শ্বস্থিত ঝর্ণার বাড়ি পতনের শব্দ শুনেছি সারা রাত। সকালে আমরা বিদায় নিলুম। ফেরবার পথে আবার সেই বুদ্ধ নারিকেলের ছায়া স্নিগ্ধ উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে আমরা চারিদিকে চেয়ে দেখলুম। অপূর্ব দৃশ্য বটে। শুনেছিলাম কাজরা ভ্যালিতে স্লেট পাথরের কারখানা আছে, কিন্তু এখানে কোনো দিকে তার কোনো চিহ্ন পাওয়া গেল না। সামনের পাহাড়টা টপকে এপারে আসতে প্রায় বেলা 9টা বাজল। স্টেশন যখন আরো 5-6 মাইল দূরে, তখন ভাগলপুরের ট্রেন বেরিয়ে গেল। হেমেন বললে, আর তাড়াতাড়ি করে হেঁটে কি লাভ, এসো কোথাও খাওয়ার ব্যবস্থা করা যাক। ট্রেন তো আবার সেই সন্ধেবেলা। সামনে একটা ক্ষুদ্র বস্তি পাওয়া গেল, তার নাম গোকর্ণ টোলা। সে যুগের নামের মতো শোনায় যেন। একজন বৃদ্ধ লোক ইঁদারার পাড়ে স্নান করছে। আমরা তাকে বললুম, এখানে কিছু খাবার কিনতে পাওয়া যায়? বৃদ্ধ ঘাড় নেড়ে বললেন, না। আমরা চলে যাচ্ছি দেখে সে আবার আমাদের পিছু ডাকলে। যদি আমরা কিছু মনে না করি, কোথা থেকে আমরা আসছি সে কি জিজ্ঞেস করতে পারে? কাজরা ঋষ্যশৃঙ্গমুনির আশ্রম থেকে। ও, পুণ্য করে আসছেন বলুন? হয়তো। বেশ ভালো লাগলো আপনাদের, চমৎকার। ভাগলপুর থেকে বাঙালি বাবুরা আমার ছেলেবেলায় অনেক আসতেন আশ্রম দেখতে, এখন আর আসেন না। আপনারা আসুন, আমার বাড়িতে এবেলা থাকবেন, বড় খুশি হব। কারো বাড়ি গিয়ে ওঠা আমাদের ইচ্ছে ছিল না, কিন্তু যখন এসব স্থানে দোকান পসার নেই, অগত্যা রাজি না হয়ে উপায় কি? বস্তির মধ্যে যাবার আগ্রহ আমাদের কারো ছিল না। বিহারের এইসব গ্রাম্য বস্তি অত্যন্ত নোংরা। গায়ে গায়ে চালে চালে বসত, গ্রামের প্ল্যান নেই। দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে একটুখানি জায়গা নিয়ে কতকগুলো প্রাণী পরস্পরকে জড়াজড়ি করে তাল পাকিয়ে আছে যেন। ফাঁক ফাঁক হয়ে ছড়িয়ে বাস করার বাধা কিছুই ছিল না। এরকম অবাধ মুক্ত মাঠের মধ্যে জমির দামও বিশেষ আকরা নয়, কিন্তু ওদের কুশিক্ষা ও সংস্কার তার বিপক্ষে দাঁড়িয়েছে।
কারো বাড়ির সামনে একটা ছোট বাগান পর্যন্ত নেই, একটা গাছ পর্যন্ত নেই। বিহারের এই গ্রাম্য বস্তিগুলি দেখলে সত্যি বোঝা যায় যে মানুষের সৌন্দর্য জ্ঞানহীনতা কত নিম্ন স্তরে নামতে পারে। এক বাড়ির দেওয়ালে পাশের বাড়ির চালা তুলেছে, অর্থাৎ তিনখানা দেওয়ালে দুইটি পৃথক পৃথক গৃহস্থের বাড়ি। কেন যে ওরা এরকম করে তা কে বলবে? জায়গার কিছু অভাব আছে এই শহর থেকে বহু দূরে, পাড়া গাঁয়ের মধ্যে বুনো জায়গায়? তা নয়, ওরা লেখাপড়া জানে না, স্বাস্থ্য কি করে বজায় রাখতে হয় জানে না, কেউ ওদের বলেও দেয় না। চিরকাল যা করে আসছে ওদের গ্রাম্য অঞ্চলে, ওরাও তাই করে। কল্পনাহীন মনে নতুন ছবিও জাগে না। সেই ঠেসাঠেসি খোলার চালা, ফণি মনসার ঝোপ, রাঙামাটির দেওয়াল, গরু ও মহিষের অতি অপরিষ্কার ও নোংরা গোয়াল বাড়ির সামনেই তাল বা শাল গাছের কড়িতে খোলার চালের নিচে শুকনো ভুট্টার বীজ ঝুলছে। মেয়েদের পরনে রঙিন ছাপা শাড়ি, যা বোধহয় 3 মাস জলের মুখ দেখেনি। হাতের উপর ভারী ভারী পৈছে ও কঙ্কন, বাহুতে বাজু, পায়ে ততোধিক ভারী কাঁসার মল। এইসব বস্তি প্লেগ ও কলেরার বিশেষ লীলাভূমি। একবার মহামারী দেখা দিলে 7-8 দিনের মধ্যে বস্তি সাফ করে দেয়। আমরা গিয়ে এমনি একটা খোলার ঘরের দাওয়ায় বসলুম, একটা দড়ির চারপাইয়ের ওপর। বস্তির ছোট ছোট ছেলে মেয়ে একরাশ এসে জুটলো সামনে। তাদের চেহারা দেখে মনে হয় আজন্ম ওরা স্নান করেনি, কাপড়ও কাচেনি। আমরা জিজ্ঞেস করলুম, গ্রামে পাঠশালা আছে? বৃদ্ধ বললে, এ টোলায় নেই, সহদেব টোলায় আছে প্রাইমারি স্কুল। ছেলেরা সব যায় সেখানে? সবাই যায় না বাবুজি। বড় হয়ে গেলে ছেলেরা গরু মহিষ চড়ায়, ক্ষেত খামারে কাজ করে। লেখাপড়া করলে কি সকলে চলে বাবুজি? বৃদ্ধ আমাদের হাত মুখ ধোবার জল নিয়ে এলো। জিজ্ঞেস করে জানা গেল ইঁদারার জল, তবুও অনেকটা ভালো। বস্তির মাঝখানে যে ছোট্ট পুকুর দেখে এসেছি, তার জল হলে আমাদের জল ব্যবহার স্থগিত রাখতে হতো। আপনারা আটা খাবেন না ছাতু? যা আপনাদের সুবিধে হয়, তবে আটাই বোধহয়। আচ্ছা আচ্ছা বাবুজি, আপনারা চুপ করে বসে বসে বিশ্রাম করুন, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। ওরা আমাদের জন্য রাতবার বন্দোবস্ত করে দিলে সে এক হিসেবে ভালো বলেই মনে হলো আমাদের কাছে। নিজের চোখে জিনিসগুলো দেখে ধুয়ে বেছে তবুও নিতে পারা যাবে। এদের আতিথ্য অত্যন্ত আন্তরিক ও উদার। এদের সারল্য অন্তরকে স্পর্শ না করে পারে না। কেবল মনে হয় যদি কেউ ওদের স্বাস্থ্যের বিধিনিষেধগুলো বলে দেওয়ার মতন থাকতো। আমরা পাশের একটা ছোট চালায় রান্না চড়ালুম। গ্রামের লোকে অনেকে এসে উঁকি ঝুঁকি দিয়ে দেখতে লাগলো আমাদের রান্না। আলু ও লাউয়ের তরকারি আর আটার রুটি। চাটনির জন্য ছিল চুকো পালং, কিন্তু আমরা চাটনি কি করে রাঁধতে হয় জানি না। হেমেন বললে, তার অনেক হাঙ্গামা, সুতরাং চাটনি রান্না বন্ধ রইল। দুজনে পরামর্শ করে অতি কষ্টে লাউয়ের তরকারি নামালুম। এদের কাছে ধরা না পড়ি যে আমরা রান্না জানি না। কথাবার্তা চলল খাওয়া দাওয়ার পরে। এই অঞ্চলের পল্লী জীবনের অনেক তথ্য সংগ্রহ করা গেল ওদের কাছ থেকে। গ্রামের সব লোকই চাষি। গম ও ভুট্টা এই দুটি প্রধান ফসল। অধিবাসীরা সবাই হিন্দু, তার মধ্যে অধিকাংশ দোসাদ অর্থাৎ ম্যাথর, বাকি সকলে কুর্মী, একঘর রাজপুত। লেখাপড়া বিশেষ কেউ জানে না, ব্যবসা বাণিজ্য কেউ করে না, বেশিদূর কেউ যায়নি কখনো গ্রাম ছেড়ে। আমাদের গৃহস্বামী ওদের মধ্যে কিছু এলেমদার। জমি জমা সংক্রান্ত মামলাতে সে গ্রাম শুদ্ধ লোকের পরামর্শদাতা ও দলিল লেখক। মামলা সংক্রান্ত ব্যাপারে সে বার কয়েক মুঙ্গের এবং পাটনায় গিয়েছে। এদের প্রধান খাদ্য আটার রুটি ও মকাইয়ের ছাতু। তরকারির মধ্যে জন্মায় রামতরুই, পটল, বেগুন, কয়েক প্রকারের শাক, शकरकंद आलू। গোল আলু ও কপি এ অঞ্চলে জন্মায় না। ওসব দুর্মূল্য শৌখিন তরকারি এরা নাকি তত পছন্দও করে না। প্লেগ গত 2-3 বছর দেখা দেয়নি, তার বদলে দেখা দিয়েছিল কলেরা। অনেক লোক মরেছিল। আমরা বললাম, ডাক্তার নেই এখানে? না বাবু, কিউল থেকে আনতে হয়, তা অত পয়সা খরচ করে সবাই তো পারে না। কলেরার সময় কি করো? গতবার গভর্নমেন্ট থেকে একজন ডাক্তার পাঠিয়েছিল। এই ধরনের বহু অশিক্ষিত পল্লী নিয়ে বিহার ও বাংলা। শহরে বাস করে জাতির দুঃখ দুর্দশা জানা সম্ভব নয়।
বাংলা ও বিহারের বহু স্থান এখনো মধ্যযুগের আবহাওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে। কি শিক্ষায়, কি মতামতে, কি জীবিকার্জনের প্রণালীতে! উড়িষ্যার একটি নিভৃত পল্লী অঞ্চলে একবার দেখবার সুযোগ ঘটেছিল, সেখানেও এই রকমই দেখেছি। তবে আমার মনে হয়েছে বিহারি পল্লীবাসীরা বেশি অপরিচ্ছন্ন উড়িষ্যাবাসীদের অপেক্ষা। উড়িষ্যা গৃহস্থের বাড়িঘর গোবর মাটি দিয়ে বেশ লেপা মোছা, লোকগুলিও এত অপরিষ্কার নয়। উড়িষ্যার পল্লীগ্রামের কথা পরে বলছি। আমরা বেলা 3টের সময় গোকর্ণটোলা থেকে কাজরা স্টেশনের দিকে রওনা হই। বৃদ্ধ গৃহস্বামী গল্প করতে করতে প্রায় 1 মাইল রাস্তা আমাদের সঙ্গে এলো। আমরা তাকে বারবার বলে এলুম বিদায় নেওয়ার সময়, ভাগলপুরে মামলা করতে আসে যদি কখনো, তবে যেন আমাদের বাসায় এসে ওঠে। সন্ধ্যার সময় কাজরা থেকে ট্রেন ছাড়ল। একদিন দুপুরের ট্রেনে আমি ভাগলপুর থেকে গৈবীনাথ দেখতে গেলাম। সুলতানগঞ্জ স্টেশন থেকে প্রায় 1/2 মাইল কি তার কিছু কম হেঁটে গঙ্গার ধার। সেখানে এসে নৌকো করে গৈবীনাথ যেতে হয়, কারণ গৈবীনাথ একটা ছোট পাহাড় সোজা গঙ্গা গর্ভ থেকে উঠেছে। পাহাড়ের ওপর গৈবীনাথ শিবের মন্দির। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে লোকের যাতায়াত ছিল কম, রেলের ধারে বলে গৈবীনাথে প্রায় শনি বা রবিবার লোকজনের ভিড় একটু বেশি হয়ে থাকে। ঋষ্যশৃঙ্গের আশ্রম যত ভালো জায়গায় হোক, অতদূর রাস্তা আর বন জঙ্গলের মধ্যে বলে সেখানে বড় একটা কেউ যেতে চায় না। যদিও কিউল থেকে জামুই আসবার সময় বাঁ দিকে যে পাহাড় শ্রেণী ও জঙ্গল দূরে দেখা যায়, ওই হলো ঋষ্যশৃঙ্গ আশ্রমে সেই পাহাড়। কিন্তু ইআই রেলওয়ের মেন লাইনের কোনো স্টেশনে নেমে সেখানে যাওয়ার রাস্তা নেই, লুপ লাইনের কাজরা স্টেশন ছাড়া। মস্ত বড় একটা তীর্থস্থান না হলে যে কষ্টটা হবে তার অনুপাতে পুণ্য কতখানি অর্জন করে আনতে পারা যাবে সেটা খতিয়ে না বুঝে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য দেখবার লোভে লোকে অত কষ্ট স্বীকার করে না। ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম অত প্রসিদ্ধ তীর্থস্থান নয়, কে শুনেছে এর নাম? কিন্তু গৈবীনাথে যাতায়াতের সুবিধা খুব। স্টেশন থেকে 2 পা হাঁটলেই হলো, গঙ্গাগর্ভে পাহাড়, তার উপরে শিব মন্দির। এর কাছে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমের তুলনা হয়? বিশেষ করে যেখানে যেতে হয় জঙ্গলের মধ্যে 13 মাইল রাস্তা ভেঙে। গৈবীনাথ মন্দিরে আমি আরো 2বার গিয়েছি। একবার আমার ভগ্নী জাহ্নবী ও আমার ভাই নুটু সঙ্গে ছিল। ভাগলপুরের প্রসিদ্ধ উকিল দেবতা বাবুও সেবার ছিলেন আমাদের সঙ্গে। প্রথম দিন একা গিয়ে যে অনুভূতি ও আনন্দ পেয়েছিলাম, ঠিক সে ধরনের মানসিক অভিজ্ঞতা অন্য কোনো বার হয়নি। আমি গিয়ে প্রণাম করে বললাম, বাবাজি আশীর্বাদ করুন। সাধু হিন্দিতে বললেন, বেঁচে থাকো বাবা। আপনি এখানেই থাকেন? না, মাস 2 হলো এসেছি। তবে কোথায় থাকেন? কন্যাকুমারিকা থেকে উত্তরে বদরি বিশাল পর্যন্ত সব তীর্থস্থানেই আমার যাতায়াত। 13 বার বদরি বিশাল গিয়েছি। আমাদের আসবার কি ঠিক আছে কিছু? এখন এখানেই আছি। পুরুষ মানুষ না হলে সন্ন্যাসী সেজে লাভ? একেই বলি প্রকৃত সাধু। এর কাছে ঋষ্যশৃঙ্গ আশ্রমের সে সন্ন্যাসিনী কিছুই নয়, ঢাকের কাছে টেমটেমি। ভক্তিতে আমি আপ্লুত হয়ে পড়লুম। সাধুজি আমায় বললেন, ঘর কোথায়? কলকাতায়। ব্রাহ্মণ? জি হ্যাঁ। সত্য কথা বলবো, সাধু বাবা আমার কাছে 1 পয়সাও চাননি। আমি একটি সিকি তার কাছে রাখলুম। তিনি সেটা হাতে তুলে নিয়ে কোথায় যেন রেখে দিলেন। মুখের ভাব দেখে মনে হলো আমার প্রতি যথেষ্ট প্রসন্ন হয়েছেন। সাধুজি বেদান্তের ব্যাখ্যা আরম্ভ করে দিলেন, মায়া কি, অধ্যাত্ম কি ইত্যাদি। আমার সেসব শুনবার আগ্রহের চেয়েও তার মুখে তার ভ্রমণ কাহিনী শুনবার আগ্রহই ছিল প্রবলতর। কিন্তু সাধুজির মনে কষ্ট দিতে পারলুম না। 8 ঘন্টা ধরে চুপ করে বসে বেদান্ত ব্যাখ্যা শুনবার পরে আমি তার কাছে বিদায় নিয়ে আবার মন্দিরের পেছনে একখানা পাথরের ওপরে এসে বসলুম। তখন সূর্য অস্ত যাচ্ছে। রক্ত সূর্যাস্তের আভা পড়েছে গঙ্গার বুকের বিচিমালায়, গৈবীনাথের মন্দির চূড়ার ত্রিশূলের গায়ে, এপারের গাছপালায়। জামালপুরের মারফ পাহাড় পশ্চিম আকাশের কোলে নীল মেঘের মতো দেখাচ্ছে।
গৈবীনাথের মন্দিরের ঠিক নিচে পাহাড়ের গায়ে একটা ছোট্ট গুহা আছে, সেটাও দেখে এসেছি। তার মধ্যে এমন কিছু দেখবার নেই, তবে এই রকম রক্তাভ অপরাহ্নের আকাশতলে পাহাড়ের ওপরে পা ঝুলিয়ে গঙ্গার এবং গঙ্গার অপর তীরবর্তী সুবিস্তীর্ণ চরভূমির দিকে চোখ রেখে নিরিবিলি বসে থাকার বিরল সৌভাগ্য ঘটেছিল বলেই গৈবীনাথ তীর্থদর্শন আমার সফল হয়েছিল। কতক্ষণ বসে থাকবার পরে হঠাৎ কখন জলে চাঁদের প্রতিবিম্ব উজ্জ্বলতর হয়েছে দেখে চমক ভাঙল। সন্ধ্যার কিছুক্ষণ পরে ট্রেন। সেবার যে ট্রেনে কাজরা থেকে এসেছিলুম ভাগলপুরে। এদিকে মনে প্রবল বাসনা রাত্রিটা এখানে থাকলে ভালো হয়। অগত্যা সাধু বাবাজির কাছেই আবার গেলুম। তিনি শুনে বললেন, মন্দিরের মহান্তজিকে একবার বলে দেখো, আমি তোমাকে বড়জোর একখানা কম্বল দিতে পারি, অন্য কিছুই নেই আমার। মহান্তজিকে গিয়ে ধরলাম। আমার আবেদন শুনে তিনি বোধহয় একটু বিস্মিত হয়েছিলেন। বললেন, থাকবার অন্য জায়গা নেই, রাতে মন্দির বন্ধ থাকে, পাশের বারান্দায় থাকতে পারো, কিন্তু তোমার সঙ্গে বিছানা আছে? কিছু নেই, তবে সাধুজি একখানা কম্বল দেবেন বলেছেন। এখানে গঙ্গার বুকে রাত্রে বেশ শীত পড়বে, খোলা বারান্দায় শুয়ে থাকতে পারবে? খুব পারবো, ও আমার অভ্যেস আছে, আপনি থাকবার অনুমতি দিলেই হয়। থাকো, কিন্তু খাবে কি? কিছু দরকার নেই, তোমার খুশি। কিন্তু সেখান থেকে জ্যোৎস্না রাত্রে গঙ্গার তরঙ্গ ভঙ্গ দেখা আমার অদৃষ্টে ছিল না। সাধুজির কাছে আবার ফিরে গিয়ে দেখি মুঙ্গেরের এক শেঠজি সেখানে বসে। আমার প্রস্তাব শুনে শেঠজি আমার প্রতিনিবৃত্ত করবার চেষ্টা করতে লাগলেন। তিনিও স্টেশনে যাবেন, তার এক্কা আছে গঙ্গার ধারে, সেখানে রাত্রে থাকবার জায়গা নয়, ভীষণ শীত করবে, বিশেষ করে সন্ন্যাসীর কম্বল নিলে ওর বড় অসুবিধে হবে রাত্রে। আসল কথা পরে বুঝেছিলাম। সন্ধ্যার পরে গঙ্গার ধার থেকে সুলতানগঞ্জ স্টেশন পর্যন্ত পথটি খুব নিরাপদ নয়, বেশি দূর নয় যদিও, তবুও দু একটি রাহাজানি হয়ে গেছে ইতিপূর্বে। শেঠজির কাছে কিছু টাকা ছিল, একজন সঙ্গী খুঁজছেন। সাধুজির সামনে শেঠজি কম্বলের কথা প্রথমে বলেননি, আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আপনি কম্বল নিলে সাধুজি শীতে জমে যাবেন রাত্রে, উনি বুড়ো মানুষ, নেবেন না ওর কম্বল, আপনি চলুন আমার সঙ্গে। কথা আমার আগে কেন মনে হয়নি ভেবে বেশ একটু অপ্রতিভ হয়ে পড়লাম। তারপর দুজনে এসে নৌকায় চড়ে তীরে এসে নামলাম। এক্কা দাঁড়িয়েছিল। ট্রেন আসবার অল্প সময় বাকি, তখন এক্কাওয়ালা আমাদের স্টেশনে পৌঁছে দিল। গৈবীনাথ আর যে দুবার গিয়েছি তখন আমার নির্জন ছিল না স্থানটি, এবারকারের মতো আনন্দ পাইনি আর সেখানে। এই সঙ্গে আরও একটি দেব মন্দিরের কথা বলি। আমার খুব ভালো লাগতো জায়গাটি, যদিও স্থানীয় গ্রাম্য লোক ছাড়া সেখানে অন্য লোক কখনো যায়নি। থানা বিহিপুর স্টেশন থেকে ৬-৭ মাইল দূরে পর্বতা বলে একটি গ্রাম আছে। আমাকে একবার কি কাজে সেখানে যেতে হয়েছিল। স্থানটি উত্তর বিহারের অন্তর্গত, সুতরাং বাংলাদেশের মতো অনেকটা শ্যামল প্রকৃতির। এক জায়গায় পথের ধারে এমন নিবিড় বৃক্ষরাজির সমাবেশ যে সত্যিই বাংলাদেশে আছি বলে ভ্রম হয়। সময় ছিল কিছু দুপুরের পরে। আমি গাছতলায় একটুখানি বিশ্রাম করছি, এমন সময় রামসিঙা বেজে উঠল কোনো দিকে। আমার সামনে দিয়ে ২-৩টি গ্রাম্য লোক পেতল ও কাঁসার কানা উঁচু থালা হাতে বনের ওপারে কোথায় যাচ্ছে দেখে তাদের একজনকে বললুম, কোথায় শিঙে বাজছে? একজন আঙুল তুলে দেখিয়ে বললে, রামজির মন্দিরে, নদীর ধারে, আমরা সেখানে প্রসাদ আনতে যাচ্ছি, ভোগের সময় শিঙা বাজে রোজ। আমিও ওদের সঙ্গে গেলাম। নদীর স্থানীয় নাম বুড়হল নদী, আমাদের কাটিগঙ্গা খালের চেয়ে যদি কিছু বড় হয়। তার ধারে অতি সুন্দর স্থানে আশ্রম ও দেবমন্দিরের কারুকার্য সাধারণ গ্রাম্য স্থপতির পরিকল্পিত। এই একই গড়নের মন্দির উত্তর পূর্ব বিহারের প্রায় অনেক গ্রামেই দেখতে পাওয়া যায়। ক্ষুদ্র মন্দির, কিন্তু মন্দির সংলগ্ন জমি আছে অনেকটা। নদীর ধারে সুন্দর ফুল বাগান, সমস্ত স্থানটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন। একজন বৃদ্ধ মহান্ত মন্দিরে থাকেন, তিনি আমায় প্রসাদ খেতে আহ্বান করলেন। আমি দ্বিরুক্তি না করে সম্মতি জানালাম। তিনি আমাকে আদর করে ডেকে নিয়ে গিয়ে বসালেন। আমি বললাম, এ মন্দির কত দিনের? অনেক দিনের বাবা, আমি তো এখানে আছি 25 বছর। কে স্থাপন করেছিলেন মন্দিরটি? দ্বারভাঙার মহারাজ তার জমিদারি বেড়াতে এসে
এই জায়গাটি বড় পছন্দ করেন, শুনেছি তিনিই মন্দির করে দিয়েছিলেন। বিগ্রহের দেবোত্তর সম্পত্তি আছে, ওদেরই দান। আয় কত হবে? বছরে 300-400 টাকা, তবে ঠিক মতো আদায় হয় না সব বছরে। লোকজনের প্রণামী ও মানত ইত্যাদির আয়ও কিছুটা ব্যয় নির্বাহ হয়। আমার জন্য খাবার এলো সরু আতপ চালের ভাত, অড়রের ডাল ও কি একটা তরকারি। এসব দিকে বাংলাদেশের মতো 2-3 রকম আনাজ মিশিয়ে ব্যঞ্জন রন্ধনের পদ্ধতি প্রচলিত নেই। আলু তো শুধুই আলুর তরকারি, বেগুন তো শুধুই বেগুনেরই তরকারি। সে তরকারি বাঙালির মুখে ভালো লাগে না, কিন্তু ডাল এত চমৎকার রান্না হয় যে বাংলাদেশে কচ্ছিত তেমনটি মেলে। মহন্তজির মুখে শুনলাম দুবেলা প্রায় 50 জন অতিথি অভ্যাগত ও দরিদ্র গ্রাম্য লোক ঠাকুরের প্রসাদ পায়। 2টি বৃদ্ধ শিষ্য আছে মহান্তজির, তারাই রান্না করে দুবেলা। কোনো মেয়ে, তা সে যে বয়সেরই হোক, আশ্রমে রাখবার নিয়ম নেই। বিহারের নির্জন পল্লী প্রান্তে পর্বতের এই মন্দির মনে একটি উজ্জ্বল নবীনতা ও পরম শান্তির সৃষ্টি করে। এর স্বল্পায়োজন মাধুর্য মনকে এমন অভিভূত করে যে অনেক বৃহৎ আয়াস তার ত্রিসীমানায় পৌঁছতে পারে না। সন্ধ্যার সময় যখন আশ্রম থেকে চলে আসি, তখন মহান্তজি আমার সঙ্গে কথা বলতে বলতে অনেক দূর এলেন। তার বিশেষ আগ্রহ দেখলাম মন্দিরের আয় বাড়ানোর দিকে। অবশ্যই নিজের স্বার্থের জন্য নয়, গ্রামের অনেক গরিব লোক দুবেলা এখানে প্রসাদ পেয়ে থাকে, আরো কিছু আয় বাড়লে আরো বেশি লোককে খাওয়াতে পারতেন। মহান্তজি প্রকৃতই অতি সদাশয় ব্যক্তি এবং বালকের মতো সরল। তার ধারণা এই ধরনের একটা সৎ কাজের কথায় যে কেউ টাকা দিতে রাজি হবে, শুধু মুখের কথা খসাবার অপেক্ষা মাত্র। তার সরলতা দেখে আমার হাসি পেল। বললাম, মহান্তজি, আপনি একবার ভাগলপুরে আসুন না, আপনাকে 2-1 জায়গায় পাঠিয়ে দেবো, আপনি নিজেই বুঝবেন কে কেমন দিচ্ছে। চাঁদ উঠেছিল, চারধারে ফাঁকা মাঠ, মাঝে মাঝে ছোট ছোট ঢিবির ওপর ক্ষুদ্র বন, দূরে দূরে শিশম গাছ। বিহারের শিশম গাছ একদিকে একটু হেলে থাকে, অনেকগুলো থাকে এক সারিতে। যাকে শিশু গাছ বলে সে সম্পূর্ণ আলাদা গাছ, যদিও শিশম গাছের কাঠেও বেশ মজবুত তক্তা হয় বলে শুনেছি। মহন্তজি বললেন, বাবু, মনে থাকবে আমার কথা? খুব থাকবে, তবে আপনি নিজে না এলে কিছু করতে পারবো না। হঠাৎ আমায় মহান্তজি বললেন, আসুন আপনার সঙ্গে পাড়েজির আলাপ করিয়ে দিই। মাঠের মধ্যে এক জায়গায় অনেকগুলো চালাঘর দেখা গেল। কাছাকাছি অন্য কোনো বাড়ি নেই। দূরে নিকটে অনেকগুলি শিশম গাছের সারি। আমি একটু ইতস্তত করলাম যেতে, কারণ স্টেশনে গিয়ে আমায় ট্রেন ধরতে হবে। মহন্তজি আমার কোনো আপত্তি শুনলেন না। পরে অবশ্যই বুঝলাম তিনি আমায় পাড়েজির আশ্রমে রাখবার জন্যে সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যেই আমার সঙ্গে সঙ্গেও আসছিলেন। মহন্তজি বাড়ির কাছে গিয়ে ডাক দিতেই একজন লোক বার হয়ে তাকে হাসি মুখে প্রণাম করে বললে, আসুন বাবাজি। ইনি কে? ইনি ভাগলপুরের বাঙালি বাবু, আশ্রমের অতিথি। আসুন বাবুজি, আমার বড় সৌভাগ্য, উঠে এসে বসুন। বেশ জ্যোৎস্না উঠেছিল। চারিদিকে চেয়ে দেখি বাড়ির উঠোনে এবং ঘরের দাওয়ায় বড় বড় জ্বালায় ও হাঁড়িতে কি সব রক্ষিত আছে। কিসের একটা দুর্গন্ধ বেরোচ্ছে চতুর্দিকে। বাড়িতে আমরা একেবারে ভেতরের উঠোনেই গিয়ে হাজির হয়েছি। পাড়েজি একাই থাকেন বলে মনে হলো, বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। বাড়িটা কিসের একটা কারখানা। কিসের কারখানা ভালো বুঝতে পারছিলুম না সন্ধ্যার অস্পষ্ট জ্যোৎস্না লোকে। বাড়ির মধ্যেকার উঠোনে আরো অনেক বড় বড় হাঁড়ি কলসি, সেগুলিতেও কি যেন সব বোঝাই হয়ে রয়েছে। সেই এক ধরনের উৎকট গন্ধ। কিসের কারখানা এটা? হঠাৎ আমার মনে হলো বেআইনি মদের চোলাইখানা নয় তো। কিন্তু মহান্তজির মতো সাধু পুরুষ কি এমন একটা ব্যাপারের সঙ্গে যোগ রাখবেন? আমাকে চারদিকে সন্দেহ এবং বিস্ময়ের চোখে চাইতে দেখেই বোধহয় পাড়েজি, ওর নাম শ্রীরাম পাড়ে, বললে, কি দেখছেন বাবুজি? আমি সংকোচের সঙ্গে বললাম, না, ওই কলসিগুলোতে কি তাই দেখছি। পাড়েজি হেসে বললেন, কি আছে বলুন তো? আমি ঠিক বুঝতে পারছি না, কিসের একটা গন্ধ বার হচ্ছে। আচ্ছা, কাছে গিয়ে দেখুন না বাবুজি। প্রত্যেক কলসিতে সাদা সাদা কি জিনিস, দুধের মতো। কিন্তু এত দুধ কি হবে এখানে? আর সন্ধ্যাবেলার এত দুধ কলসিতেই বা কেন?
দুধ কি রাত্রিবেলা খোলা উঠোনের মধ্যে ফেলে রাখে? মহান্তজিও কৌতুকপূর্ণ হয়ে বললেন, কি বাবাজি, কি দেখলেন? পাঁড়েজি বললে, বাবু, ওসব কলসিতে ঘোল, বুঝতে পারলেন না? এত ঘোলের কলসি একত্র কখনো জীবনে দেখিনি, কি করে বুঝতে পারবো? কিন্তু এত ঘোল এলো কোথা থেকে? ওদের ঘরের দাওয়ায় আমাদের জন্য জলচৌকি পেতে দিল শ্রীরাম পাড়ে। আমরা বসলুম। তারপর মহান্তজির মুখে ব্যাপারটা শোনা গেল। এটা মাখনের ও ঘিয়ের কারখানা। দুধ অত্যন্ত সস্তা এসব অঞ্চলে, টাকায় 16 পর্যন্ত বিক্রি হতে দেখেছি। মহিষের দুধ বরং একটু দরে বিক্রি হয়, কারণ ঘি করবার জন্য মহিষের দুধ গোয়ালারা কেনে, কিন্তু গরুর দুধের দাম নেই এখানে। গরুর দুধের মাখন ও ঘি করবার রেওয়াজ নেই এখানে। শ্রীরাম পাড়ের বাড়ি ছাপড়া জেলায়। সে এক মাখন তোলা কল নিয়ে এসে এই মাঠেরই মধ্যে প্রথম একখানা চালাঘর তুলে বসে। সে আজ 11 বছর পূর্বের কথা। এই 11 বছরের মধ্যে শ্রীরামের ব্যবসা এত বড় হয়ে উঠেছে যে ওকে মাঠের মধ্যে অনেকখানি জমি নিয়ে বড় বড় দুখানা 8 চালা ঘর আর ছোট ছোট চালাঘর অনেকগুলি করতে হলো। মাখনতলা কল আরো 2টো এনেছে। তার ব্যবসাও খুব জোর চলেছে। আমার বড় ভালো লাগলো মহান্তজির এই গল্প। শ্রীরাম পাড়েকে আমি যেন নতুন চোখে দেখলুম। লোকটা খুব নিরীহ ধরনের, মুখে বেশি কথা বলে না, বোধহয় কথা বলে না বলেই কাজ বেশি করে। আপনার এখানে কত দুধ লাগে রোজ? তার কিছু ঠিক নেই বাবুজি। 15 মণ দুধের মাখন সাধারণত হয়, তবে একদিনে হয়তো 20-22 মণ দুধ হয়ে এলো। 3টি কল হিমশিম খেয়ে যায়। কলসিতে অত ঘোল কিসের? ওতে কি হবে? রোজ 15-20 মণ দুধের ঘোল তো সোজা নয় বাবু। এত ঘোল সব আমি রেলে চালান দিই। পূর্ণিয়া অঞ্চলে ওর খুব বিক্রি, পড়তে পায় না বাবু। মাসে কত ঘি হয় তোমার কারখানায়? আমি ঘি তত করিনি বাবু। মাখন চালানিতে লাভ বেশি, বেশি দুধ হলে খোয়া ক্ষীর করি। তবে 4 মণ ঘি মাসে চালান দিই। কত লোক খাটে? দুধ সংগ্রহ করে আনবার জন্য 8-10 জন লোক রাখতে হয়েছে। ওরা রোজ ভোরে উঠে গ্রাম থেকে দুধ নিয়ে আসে। গোয়ালারা নিজেরাও দুধ দিয়ে যায়, সব দাদন দেওয়া আছে। তাছাড়া কারখানায় আরো 10-12 জন লোক খাটে। ছাপড়া জেলা থেকে এসে এই অজ পাড়াগাঁয়ে বসে লোকটা অত্যন্ত সামান্য মূলধন নিয়ে এই ব্যবসা আরম্ভ করে এখন বেশ উন্নতি করে তুলেছে। ওর কথা ক্রমে ক্রমে বুঝতে পারা গেল। আমি ভাবলুম আমার দেশের বেকার যুবকদের কথা। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বার হয়ে সামান্য 30-40 টাকা মাইনের কেরানিগিরি জোগাড় করতে পারলে আমরা জীবন ধন্য মনে করি। দুঃখের বিষয় তাও জোটে না। আমাদের মধ্যে দেশ বিদেশে গিয়ে নিজেকে অন্যভাবে প্রতিষ্ঠা করবার কল্পনাই জাগে না, তাই আমাদের দুঃখ। শ্রীরাম পাড়ে রাত্রে আমায় থাকতে বললে। মহান্তজিও বললে, বাবুজি, আমার ওখানে থাকবার জায়গা নেই ভালো, সেই জন্যেই এখানে আনলাম। মন্দিরে আপনাদের দরের অতিথি এলেই পাঁড়েজির বাড়িতে রাখি। পাঁড়েজি বড় ভালো লোক। রাত্রে কোথায় যাবেন, এখানেই থাকুন। আমারও এত ভালো লেগেছিল পাঁড়েজিকে, তখনই রাজি হয়ে গেলাম। এর এই ব্যবসার কথা ভালো করে জেনে গিয়ে বাংলাদেশের বেকার যুবকদের যদি একটা পথ দেখিয়ে দিতে পারি, মন্দ কি? রাত্রে আমার জন্য উৎকৃষ্ট ঘিয়ে তৈরি পুরি আর হালুয়া, কি একটা তরকারি আর গরম দুধ এনে হাজির করলে পাঁড়েজির রাঁধুনি ব্রাহ্মণ। সে ধরনের ঘিয়ে তৈরি খাবার বাংলাদেশে আমি কখনো চোখেও দেখিনি, পশ্চিমেও নয়, কেবল আর 2-1টা জায়গা ছাড়া। পাঁড়েজিকে বললুম, ভাগলপুরের বাজারেও তো এমন ঘি মেলে না। কি চমৎকার গন্ধ! ভয়সা ঘি কি এমন হয়? পাঁড়েজি হেসে বললে, কোথায় পাবেন বাবুজি? ঘি যা বাজারে আপনারা পান তা হলো পাইল করা, অর্থাৎ অন্য বাজে ঘি বা চর্বি মেশানো। ভেজাল ভিন্ন ঘি বাজারে নেই, জানবেন, যে যত বিজ্ঞাপনে দিক। তবে কোনো ঘিয়ে কম, কোনো ঘিয়ে বেশি ভেজাল, এই যা তফাৎ। আর এ হলো আমার কারখানায় সদ্য তৈরি খাঁটি ভয়সা। এ কোথায় পাবেন বাজারে? মহান্তজিও আমার সঙ্গে ভোজনে বসেছিলেন। দেখলুম যদিও তার বয়স হয়েছে, কিন্তু আমার মতো 3টি লোকের উপযুক্ত পুরি, তরকারি ও হালুয়া অবাধে উদর স্বাদ করলেন। মহান্তজিকে আমার বড় ভালো লাগলো। এমন নিরীহ সজ্জন মানুষ
খুব কম দেখা যায়। এক এক জায়গায় এক এক ধরনের মানুষের ছাঁচ থাকে, অন্যত্র তা পাওয়া যায় না। আমার মনে হয় বাংলার বাইরে আমি নিছক নিরীহ সরল ও ভালো মানুষ লোকের যে ছাঁচ দেখেছি, বাংলাদেশে তা দেখিনি। হয়তো ঠিক ব্যাপারটা বোঝাতে পারছি না, কিন্তু এ কথা খুব সত্যি। বাংলার অতি অজপাড়া গাঁয়েও লোকের খানিকটা কুটিল বুদ্ধি, খানিকটা আত্মসম্মান জ্ঞান, খানিকটা চালাক চতুরতা আছে। এসব থাকলেই আর লোক নিছক সরল টাইপের হলো না। তা মেয়েদের কথাই বাকি আর পুরুষদের কথাই বাকি। এর কারণ বাঙালির মধ্যে অতি নির্বোধ লোক নেই বললেই হয়। ওদের অনেকখানি জন্মগত শিক্ষা দীক্ষা আছে, তাতে সংসারে অনেক ব্যাপারে ওদের অভিজ্ঞতা আপনা আপনি হয়। রেলে বা স্টিমারে এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াতের বেশি সুবিধে বাংলাদেশে, তা থেকেও লোকে অনেক বাইরের জ্ঞান সঞ্চয় করতে পারে। বাংলাদেশে আমি খুব নিরীহ লোক ভেবে যার কাছে হয়তো গিয়েছি, দেখেছি সে আসলে অনেক কিছু জানে বা বোঝে, ফলে তার মনের নিছক সারল্য নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু বাংলার বাইরে আমি আশ্চর্য ধরনের সরল ও নিরীহ লোক দেখেছি। তাদের শিশুসুলভ সারল্য কতবার আমাকে মুগ্ধ করেছে। আমি আমার জীবনে এ ধরনের সরল লোক খুঁজে বেরিয়েছি। আমার আবাল্য ঝোঁক ছিল এদিকে, মানুষের টাইপ খুঁজে বার করব। আমার অভিজ্ঞতা দ্বারা দেখেছি বিহার ও সিপিতে, ছোটনাগপুরে এই সরল টাইপটা বেশ বোঝা যায়, এখনো পাওয়া যায়, তবে আজকাল নষ্ট হয়ে যেতে বসেছে। মানুষের মনকে বর্তমান সভ্যতা ও শিক্ষা একটি কলের ছাঁচে গড়ছে। সব এক ছাঁচ, রামও যা ভাবে শ্যামও তাই ভাবে, যদুমধুও তাই ভাবে। যে আর একজনের মতো না ভাবে তাকে লোকে মূর্খ বলে, অশিক্ষিতও বলে। সুতরাং সমাজের ভয়ে, লোকনিন্দার ভয়ে, শ্বশুর বাড়িতে শালীশালাদের শ্রদ্ধা হারাবার ভয়ে লোকে অন্যরকম ভাবতে ভয় পায়। ফলে শিল্পে, সাহিত্যে, সামাজিক রীতিনীতিতে একই ছাঁচের মনের পরিচয় পাওয়া যায় সর্বত্র। অনেক খুঁজেও খাঁটি অরিজিনাল টাইপ বার করা যায় না। শহরে তো যাই না, শহর থেকে সুদূরে নিভৃত পল্লী অঞ্চলেও বড় একটা দেখা যায় না। তবে বাংলার বাইরে, যেখানে ইউনিভার্সিটি, খবরের কাগজ, রেডিও প্রভৃতির উৎপাত নেই, কিংবা শিক্ষিত লোকের যাতায়াত কম, এমন অরণ্য অঞ্চলে, নিকটে যেখানে রেল স্টেশন বা মোটর বাসের চলাচলের পথ নেই, সেখানে দু একটা অতি চমৎকার ছাঁচের মানুষ দেখেছি। এদের আবিষ্কারের আনন্দ আমার কাছে একটা নতুন দেশ আবিষ্কারের সঙ্গে সমান। মোহান্তিজি অনেকটা সেই ধরনের মানুষ। তিনি রাত্রে মন্দিরে ফিরে যাবার আগে আমায় বিশেষ অনুরোধ করলেন আমি যেন আমার ভাগলপুরস্থ বন্ধু বান্ধবকে বলে তার মন্দির মেরামতের ও মন্দিরের আয় বাড়াবার একটা ব্যবস্থা করে দিই। অনেকখানি সরল আশা ভরসা তার চোখে মুখে। বহু দূর কালের ছায়া তার জীবনে এমন একটি স্নিগ্ধ পরিবেশ রচনা করেছে, তা থেকে হুঁশিয়ার ও হিসাব দুরস্ত বর্তমানে তিনি কোনোদিনই যেন পৌঁছতে পারবেন না, কোনোদিনই বুঝবেন না এর কুটিলতা আর আত্মস্বার্থবোধ। আমি বললাম, মহান্তজি, আপনি চলে আসুন ভাগলপুরে। আপনি যেতে বললেই যাব, টাকা একসঙ্গে জড়ো হলে নিয়ে আসবো গিয়ে। তারপর আমায় একান্ত চুপি চুপি বললেন, এই পাঁড়েজি আমায় বড় সাহায্য করে। কিরকম? ভদ্রলোক এলে ওর এখানে রাখি, ও আমাকেও মাঝে মাঝে রাত্রে এখানে খাওয়ায়, বেশ খাওয়ায়, দেখলেন তো। ও নিজের কারখানার ঘি মাখন বাইরে কোথায় এমন পাবেন বলুন? রামচন্দ্রজি ওকে আরও দেবেন, বড় সাত্ত্বিক লোক। যে নিজে সাত্ত্বিক সে সবাইকে আপনি সাত্ত্বিক বলে ভাবে। আমরা নিজেরাও তত সাত্ত্বিক নই বলেই বোধহয় মানুষের খারাপ দিকটা আগে দেখে বসে থাকি। শ্রীরাম পাড়ে সাত্ত্বিক কিনা জানি না, কিন্তু সে বেশ ব্যবসা বুদ্ধিওয়ালা লোক বটে। দুধ এখানে সস্তা, অথচ দুধ চালান দেওয়ার সুবিধা নেই। একটা মাখনতলা কল নিয়ে এই গ্রামকে কেন্দ্র করে বেশ একটা ঘি মাখনের ব্যবসা গড়ে তুলেছে। এর কারণ আমাদের মতো ওদের চাকরি প্রবৃত্তি নেই, চোখ ওদের অন্যদিকে বেশ খোলে। আমরা এসব দেখতে পাইনি। আমরা হলে খুঁজতাম দ্বারভাঙার মহারাজার স্টেটে কোনো চাকুরি জোগাড় করা যায় কাকে ধরাধরি করলে। পরদিন সকালে আমি এদের দুজনের কাছে বিদায় নিয়ে চলে এলুম।
এরপরে আর একবার আমাকে বিশেষ কাজে ওদিকে শ্রীরাম পাড়ের আতিথ্য গ্রহণ করতে হয়েছিল। তখন সে আরো উন্নতি করেছে, লেখাপড়ার হিসেব ও চিঠিপত্র লিখবার জন্য একজন গোমস্তা রেখেছে। মহান্তজির সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল মাত্র একটি দিনের জন্য। তখন সামনে কুম্ভ মেলার সময় তিনি প্রয়াগে কুম্ভ মেলায় যাবার তোড়জোড় করছিলেন। পাঁড়েজিকে নিয়ে যাবেন সঙ্গে বললেন। আমাকেও তিনি অনুরোধ করেছিলেন মেলায় যাবার জন্য। অবশ্যই আমার যাওয়া ঘটে ওঠেনি। তারা গিয়েছিলেন কিনা জানি না, আর তাদের সঙ্গে আর আমার দেখা হয়নি। এ হলো 1336 সালের মাঘ মাসের কুম্ভ মেলা। তারপর আর কুম্ভ মেলা হয়নি এখন পর্যন্ত। 1337 সালের কথা। পুজোর ছুটি সেই দিন হলো। ভাগলপুরে বার লাইব্রেরিতে বসে কথাবার্তা চলছে বন্ধুদের সঙ্গে ছুটিতে কোথায় যাওয়া যায়। আমি বললাম, পায়ে হেঁটে কোনো দিকে যদি যাওয়া যায় আমি রাজি আছি। প্রবীণ উকিল অবিনাশবাবু বললেন, হেঁটে যাওয়ার বেশ চমৎকার রাস্তা আছে, চলে যান না দেওঘর, সিনারি খুব ভালো। আমি তখনই যেতে রাজি। একজন মাত্র উকিল বন্ধু অম্বিকা আমার সঙ্গে যেতে চাইলে। পরদিন সকালে আমরা আমার থাকবার জায়গা থেকে রওনা হলুম খুব ভোরে। 3-4 জন উৎসাহী বন্ধু ভাগলপুর শহর ছাড়িয়ে দেওঘরের পথে প্রথম মাইল পোস্ট পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেলেন। অম্বিকা খুব সুস্থ সবল দীর্ঘাকৃতি যুবক। সে ও আমি দুজনেই খুব জোরে জোরে হাঁটছি। 7-8টা মাইল পোস্ট পর্যন্ত বেশ জোরে চলে এলুম দুজনে। বেলা প্রায় 10টা বাজে। ডিস্ট্রিক্ট বোর্ডের চওড়া সোজা রাস্তা, পথের দুধারে নতুন ধান ক্ষেত, মাঝে মাঝে বৃষ্টির জল বেঁধে আছে, তাতে কুমুদ ফুল ফুটে আছে, গাছের ছায়া সমস্ত পথেই। আরো 2-3 মাইল ছাড়ালুম। দুজনেরই ক্ষুধা ও তৃষ্ণা দুই পেয়েছে। সঙ্গে কোনো ব্যবস্থা নেই, হাঁটবার সুবিধা হবে বলে খালি হাতে পথ চলছি। পথের ধারে মাঝে মাঝে দেহাতি গ্রাম, সেখানে বিশেষ কিছু খাবার পাওয়া যায় না আমরা জানি। সন্ধান করলে হয়তো চিঁড়ে পাওয়া যেতে পারে বড়জোর। অম্বিকা বললে, চলো আগে গিয়ে কোথাও রান্না করে খাওয়া যাবে। রান্না করবার জিনিসপত্র তো চাই, তাই বা কোথায় পাবে? চলো, যা হয় ব্যবস্থা হবেই। ব্যবস্থার কোনো চিহ্ন নেই কোনো দিকে। সুদীর্ঘ সোজা পথ, গ্রাম 2-3 মাইল অন্তর অন্তর। পুরেনি বলে একটা গ্রাম রাস্তার ধারেই পড়ল। এখানে একটা ডাকঘর আছে, 2-4খানা দোকান, কিন্তু দোকানের খাবার দেখে কিনতে প্রবৃত্তি হলো না আমাদের। পুরেনি ছাড়িয়ে মাইলখানে গিয়েছি। এক জায়গায় পথের উপর অনেকগুলো কুলি খাটছে, খোয়া ভাঙছে। তাদের কাছে একখানা এক্কা দাঁড়িয়ে। একজন বিহারি ভদ্রলোক কুলিদের তদারক করছেন পায়চারি করতে করতে। আমাদের অদ্ভুত বেশ দেখেই বোধহয় তার দৃষ্টি সেদিকে আকৃষ্ট হয়। দুজনের পরনে খাকির হাফ প্যান্ট, গায়ে সাদা টুইলের হাতকাটা শার্ট, মাথায় শোলার টুপি, পায়ে হাঁটু পর্যন্ত উলের মোজা ও বুট জুতো। তার উপর আবার দুজনেরই চোখে চশমা, হাতে হাতঘড়ি। এ ধরনের সেজেগুজে বিহারের অজ পল্লী পথে চললে লোকের দৃষ্টি আকৃষ্ট না করে পারে না। পথে দেখে এসেছি প্রত্যেক বস্তির লোক আমাদের দিকে হাঁ করে চেয়ে চেয়ে দেখছে। পুরেনি বাজারে তো লোকে আমাদের দিকে আঙুল দেখিয়ে কি সব বলা বলি করেছে। আর কিছু না হই আমরা যে পুলিশের দারোগা, এ ধারণা অনেকেরই হয়েছে, সে বিষয়ে নিঃসন্দেহ। ভদ্রলোক বাংলায় জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় যাবেন? ওর মুখে বাংলা শুনে আমরা একটু আশ্চর্য না হয়ে পারলুম না। ওর চেহারা অবিকল দেহাতি বিহারি ভদ্রলোকের মতোই। ভাগলপুর শহর থেকে 12 মাইল দূরে বাঙালির সঙ্গে এ ধরনের সাক্ষাৎ বড় একটা আশাও করা যায় না। মশাই কি বাঙালি? আগে আমার নাম রামচন্দ্র বসু। এই নিকটেই চেরো বলে গ্রাম আছে, ওখানেই আমার বাড়ি। এখানে বাড়ি করেছেন? কতদিন হবে? আমার বাস এখানে প্রায় 15 বছর হলো। তার আগে আমরা কহলগাঁও থাকতাম। আপনারা কোথায় যাবেন? আমাদের গন্তব্যস্থানের কথা শুনে ভদ্রলোক ভাবলেন আমরা পদব্রজে বৈদ্যনাথ ধামে তীর্থ করতে যাচ্ছি। বললেন, তা বেশ, আপনাদের বয়সে তো ওসব মানেই না, এসব দেখলেও আনন্দ হয়। তা এবেলা আমার এখানে আহার করে তবে যাবেন। আমাদের কোনো আপত্তি ছিল না এই প্রস্তাবে। বোধহয় একটু বেশি সহজেই রাজি হয়েছিল। রামবাবুর বাড়ি গিয়ে তাঁরা যে প্রবাসী বাঙালি সেটা ভালো করেই বুঝলুম। ছেলেমেয়েরা ভালো বাংলা বলতে পারে না, কিন্তু দেহাতি হিন্দি বলে বিহারিদের মতোই। তাদের বাড়িতে যত্ন আদর পেলুম কতকালের আত্মীয়ের মতো। রাত্রে থাকবার জন্য কত অনুরোধ করলেন। আমাদের থাকলে চলে না, যেতে হবে অনেক দূর। পায়ে হেঁটে যাব বলে বেরিয়ে এত আরাম করবার ইচ্ছে ছিল না মোটেই।
একটা জিনিস তাদের বাড়িতে খেয়েছিলুম, কখনো ভুলতে পারা যাবে না। করমচার অম্বল। রান্নার গুণে নয়, করমচার অম্বল জীবনে তার আগেও কখনো খাইনি, তার পরেও না। সেই জন্যে আমরা আবার যখন পথে উঠলুম তখন বেলা 2:30-র কম নয়। শীতের বেলা, ঘন্টা 2 হাঁটবার পরে রোদ একেবারে পড়ে গেল। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা সোজা তীরের মতো নাকের সামনে বহুদূর পর্যন্ত চলে গিয়েছে। দুধারে ধুধু করছে জনহীন প্রান্তর। ডাইনে অনেক দূরে মারব পাহাড় নীল মেঘের মতো দেখা যায়। সূর্য ক্রমে পাহাড়ের পেছনে অস্ত গেল, সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। তখনও রাস্তার দুধারে মাঠ আর মাঠ। অম্বিকা এদেশের লোক, তাকে বললাম, কোথায় থাকবো হে রাত্রে? গ্রামের চিহ্ন তো দেখছি না। অম্বিকা কিছু জানে না, সে এদিকে কখনো আসেনি। আরো কিছু দূর গিয়ে আমবাগানের আড়ালে একটা বস্তি দেখা গেল। কতকগুলো খোলার ঘর, এক জায়গায় তাল পাকানো, এদেশের ধরনের। ঘোর অপরিষ্কার। জিজ্ঞেস করে জানা গেল বস্তির নাম রজায়ুন। একজন লোককে বলা গেল এখানে রাত্রে থাকবার কোথাও একটু স্থান হবে কিনা। তারা বললে কাছারি বাড়িতে 2খানা চারপাই আছে, বিদেশি লোক এলে কাছারি বাড়িতে থাকে। কাছারি বাড়ির অবস্থা দেখে আমরা পরস্পরের মুখের দিকে চাইলুম। ঘোড়া রাস্তা বলো এর তুলনায় স্বর্গ। একটা ভাঙা খোলার ঘর, তার চাল পড়েছে ঝুলে। বাইরের দাওয়ায় 2খানা চারপায়া আছে বটে, কিন্তু তাতে শোয়া চলে না। কাছারি ঘরের মধ্যে এত জঞ্জাল যে সেখানে রাত্রি যাপনের চেষ্টা করলে সর্পাঘাত অবশ্যম্ভাবী। আমরা বললাম, আর কোথাও জায়গা নেই? না বাবু, নিজেদের তাই থাকবার জায়গা হয় না, গরিব লোকের বস্তি, আপনাদের জায়গা দেবে কোথায়? পড়ে গেলুম বেজায় মুশকিলে। সন্ধ্যা হয়েছে, সপ্তমীর জ্যোৎস্না মাঠ ঘাট আলো করেছে। নিকটে আর কোনো বস্তিও দেখা যায় না। এখন কি করি? একজন আমাদের অবস্থা দেখে বললে, বাবু আপনারা থানায় যান। বস্তির পশ্চিম দিকে 1/2 মাইলের মধ্যে একটা বাগান দেখবেন, তার ওপারে থানা, সেখানে থাকবার জায়গা মিলতে পারে। থানা খুঁজে বার করলুম। থানার দারোগা আরা জেলার লোক, মুসলমান। তার আতিথ্য আমরা কখনো ভুলব না। আমরা তাকে বললুম, আমরা কিছু খাবো না, শুধু একটু আশ্রয় চাই। তিনি বললেন, তা কখনো হয় না, আমার হেড কনস্টেবল ব্রাহ্মণ, তাকে দিয়ে রান্না করাবো, আপনাদের কোনো আপত্তির কোনো কারণ নেই। আমরা বললাম, না না, সেজন্য নয়, আপনার বাসা থেকে রেঁধে পাঠালেও আমাদের কোনো আপত্তি হবে না জানবেন। ভদ্রলোক শুনলেন না। হেড কনস্টেবলকে দিয়ে পুরি তরকারি আর হালুয়া তৈরি করিয়ে দিলেন। নিজের বাসা থেকে সেরখানেক জাল দেওয়া দুধও পাঠিয়ে দিলেন। আহারাদি পরে আমাদের জন্য বিছানা আনিয়ে দিলেন বাসা থেকে। আমাদের সঙ্গে খানিকক্ষণ বসে গল্প করলেন, তারপর আমাদের বিশ্রাম করতে বলে বাসায় গেলেন। আমরা খুব ভোরে উঠে রওনা হব বলে রাত্রেই তার কাছে বিদায় নিয়ে রেখেছিলাম। সূর্য উঠবার আগেই পথে বেরিয়ে পড়লুম। মাইল 8-9 দূরে বাঁকা, ভাগলপুরের একটা মহকুমা। এক জায়গায় 2টো রাস্তার মোড়, কেউ বলে দেওয়ার লোক নেই কোন রাস্তা বাঁকায় গিয়েছে। আমরা আন্দাজ করে নিয়ে অনেকখানি পথ চলে এসেছি। তখন একজন পথিকের সঙ্গে দেখা হওয়ায় জিজ্ঞেস করলাম ঠিক পথে চলেছি কিনা। সে বললে, বড্ড ঘুর পথে যাচ্ছেন বাবুজি, এই মাঠের মধ্যে দিয়ে যান, শিগগির পৌঁছবেন। তার কথা শুনে মাঠের রাস্তায় নেবে আমরা আরো ভুল করলাম। পথ ভীষণ খারাপ। চষা মাটির ওপর দিয়ে আল ডিঙিয়ে খানা ডোবা পার হয়ে মাইল 3 এসে আমার 2 পায়ে ফসকা পড়ল। আমি আর হাঁটতে পারিনি। অথচ এদিকে দিগন্ত বিস্তীর্ণ প্রান্তর সামনে, একটা গোটা টাউন তো দূরের কথা, একখানা খোলার ঘরও নেই মাঠের কোনো দিকে। আমি বললাম, আর হাঁটতে পারছি না অম্বিকে। অম্বিকা ভরসা দিলে, আর একটু পরেই আমরা বাঁকা পৌঁছে যাব এবং সেখানে ওর এক উকিল বন্ধুর বাড়ি আশ্রয় নিলেই সব ঠিক হয়ে যাবে। আরো 2 ঘন্টা হাঁটবার পরে আমি একটা গাছতলায় বসে পড়লুম। আমার চলবার শক্তি লুপ্ত হয়েছে। আমি হেঁটে দেশ বিদেশ বেড়াবার বড় উৎসাহ দেখিয়েছিলাম। আমার প্ররোচনাতেই অম্বিকা আমার সঙ্গে হেঁটে বেড়াবার জন্য বার হয়েছে। এখন দেখা গেল আমি একেবারে হাঁটতে পারিনি। মুখে যত বলি, কাজে তার কিছুই করবার সাধ্য নেই আমার। অম্বিকা পড়ে গেল বিপদে। সে এখন আমায় নিয়ে কি করে? বেলা প্রায় 1টা বাজে, আমায় সে ঘাড়ে করে নিয়ে যেতে পারে না বাঁকা পর্যন্ত, অথচ সত্যি পা ওঠাবার শক্তিটুকুও নেই আমার। আমি বললাম, অম্বিকা, বাঁকা থেকে একখানা গাড়ি নিয়ে এসো গিয়ে, আমি এখানেই থাকি। অম্বিকা যেতে রাজি নয়। আমায় এই অবস্থায় ফেলে সে কোথাও যাবে না। তার চেয়ে
আমি বসে বিশ্রাম করি, যদি এরপরে আমি হাঁটতে পারি সে আমার সঙ্গে এখানেই থাকবে। বেলা 2:30-এর সময় আমি কিছু সুস্থ হয়ে পুনরায় হাঁটতে আরম্ভ করলুম। অম্বিকা ঘড়ি দেখে বললে, বেলা ঠিক 2:30, 1 ঘন্টার মধ্যে বাঁকা পৌঁছে যাব। আরো 1.5 ঘন্টা চলে গেল, বাঁকার চিহ্ন নেই কোনো দিকে। আমি বললুম, শর্টকাট করতে গিয়ে এই বিপত্তি বাঁধলো, সোজা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দিয়ে গেলে কোন কালে বাঁকা পৌঁছে যেতুম। বেলা যখন বেশ পড়ে এসেছে তখন আমরা বাঁকা পৌঁছলুম। সেখানে জিজ্ঞেস করে জানা গেল মাঠের মধ্যে আমরা পথ ভুল করেছিলুম বলে আমাদের এত বিলম্ব। যে ভদ্রলোকের বাড়ি আমরা গিয়ে উঠলুম তারাও বাঙালি, কিন্তু অনেক দিন বিহারে বাস করবার ফলে একেবারে বিহারি হয়ে গিয়েছেন। ছেলেমেয়েরা এখন ভালো বাংলা বলতে পারে না, তাদের আদর যত্ন মনে রাখবার জিনিস বটে। রাত্রে আমাদের জন্যে তারা পুরি তরকারি করে দিলেন। আহার আনতে শয্যা আশ্রয় করে মনে হলো 3 দিনের মধ্যে আমি আর বিছানা ছেড়েই উঠতে পারবো না। অম্বিকাকে বললুম, দেওঘর যাওয়ার এখানেই ইতি। আমি এক্কা করে কাল সকালে মান্দার হিল যাব, সেখান থেকে ট্রেনে ভাগলপুর। পায়ে হেঁটে বেড়ানোর শখ আমার মিটেছে। অম্বিকা আমায় নানা রকমে বোঝাবার চেষ্টা করে, এখন ভাগলপুর ফিরলে লোকে কি বলবে, কত জাঁক করে বেরোনো হয়েছে ভাগলপুর থেকে। তুমি সকলের চেয়ে বেশি জোর গলায় চেঁচিয়েছিলে যে পায়ে হেঁটে ভ্রমণ সব ভ্রমণের সেরা, তোমার এই শোচনীয় পরাভবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি নাছোড় বান্দা, শরীরের সামর্থ্যে যদি না কুলোয় আমি কি করব? আমার 1 পা হাঁটবার ক্ষমতা নেই আর। বন্ধুর বকুনি শেষ হবার পূর্বেই আমি ঘুমিয়ে পড়লুম। কিন্তু ভোরে উঠে দেখি যে আমার পায়ের ব্যথা অদ্ভুত ও অপ্রত্যাশিতভাবে সেরে গিয়েছে। এদিকে আমার বন্ধু চা পান শেষ করে বললেন, তাহলে একখানা এক্কা ডাকি, এই বেলা মান্দার হিলে রওনা হওয়া যাক। আমি বললুম, আর মান্দার হিলে যাওয়ার প্রয়োজন নেই, হাঁটতে পারবো এখন, চলো রওনা হই। দুজনে আবার পথে উঠলুম। সবে সূর্যোদয় হচ্ছে। ডান দিকে কাঁকোয়ারা স্টেটের অনুচ্চ শৈলশ্রেণী, মাঝে মাঝে শালবন প্রভাতে মুক্ত বায়ুতে জীবনের জয়গান ঘোষণা করছে। পথের নেশায় মন প্রাণ উত্তেজিত হয়ে উঠেছে। কোথায় মান্দার হিল আর কোথায় ভাগলপুর। প্রায় 6 মাইল পথ হাঁটবার পরে একটা ছোট্ট পাহাড়ি নদী পার হতে হলো। উপল রাশির ওপর দিয়ে ঝিরঝির করে নির্মল জলের ধারা বয়ে চলেছে। নদীর দুপারে ছোট ছোট কি ঝোপে সুন্দর ফুল ফুটেছে। নদী পার হয়ে আরো 1.5 মাইল পথ হেঁটে এসেছি। একজন বিহারি ভদ্রলোক আমাদের পাশ দিয়ে টমটম চড়ে যেতে যেতে আমাদের দেখে গাড়ি থামালেন। আমার বন্ধুকে নমস্কার করে হিন্দিতে বললেন, আপনি কোথায় চলেছেন এভাবে? অম্বিকা বললে, বেশ ভালো আছেন নদিয়াচাঁদ বাবু? নমস্কার, দেওঘর চলেছি। পায়ে হেঁটে? মান্দার হিল থেকে? সোজা ভাগলপুর থেকে। কাল বাঁকাতে রাত কাটিয়েছি। ইনি আমার বন্ধু অমুক, ইনিও যাচ্ছেন। ভদ্রলোক টমটম থেকে নেমে পড়লেন। আমাদের দুজনকে বিশেষ অনুরোধ করলেন তার টমটমে উঠতে। আমার বন্ধু ও আমি দুজনেই বিনীতভাবে বললুম, যখন হেঁটে চলেছি শেষ পর্যন্ত হেঁটেই যাব। কেউ দেখছে না বলে এখানে খানিকটা গাড়িতে উঠে শেষে ভাগলপুরে ফিরে পায়ে যখন হেঁটে যাওয়ার বাহাদুরি নেওয়া ও আমাদের ধাতে সইবে না। তিনি বললেন, তীর্থ করতে যাচ্ছেন নাকি? আমরা তাকে আশ্বস্ত করলুম, পুণ্য অর্জনের লোভ নেই আমাদের, যাচ্ছি এমনি শখ। তিনি বললেন, খাওয়া দাওয়া করবেন এবেলা আমার ওখানে, জামদহ ডাকবাংলোতে আমি কাছারি করবো এবেলা। আমি আগে চলে যাই, কিছু মনে করবেন না। আপনাদের পথের ধারেই পড়বে জামদহ বাংলো, সেখানে আপনাদের পৌঁছতে আরো 1-2 ঘন্টা লাগবে। আমি লোক দাঁড় করিয়ে রাখবো। ভদ্রলোক টমটমে উঠে গেলেন। অম্বিকা বললে, উনি বাবু নদিয়াচাঁদ সহায়, লক্ষ্মীপুর স্টেটের ম্যানেজার, বড় ভালো লোক, আমার সঙ্গে খুব আলাপ আছে। ভালোই হলো, দুপুর ঘুরে গেলে আমরা জামদহ পৌঁছবো, সেখানে খাওয়া দাওয়া করা যাবে। এখন বেলা প্রায় 12টার সময়ে আমরা দূর থেকে একটা শালবন দেখতে পেলুম পথের ধারেই। অম্বিকা বললে, ওর মধ্যেই জামদহ ডাকবাংলো। নদিয়াচাঁদ বাবু বলেছিলেন, আমাদের জন্য পথের ওপর লোক দাঁড়িয়েছিল, সে আমাদের বাংলোতে নিয়ে গেল। নদিয়াচাঁদ বাবু অনেক প্রজা নিয়ে কাছারি করছেন, আমাদের যথেষ্ট অভ্যর্থনা করলেন। বনের মধ্যে একটা ইঁদারা, তার চারিদিকে সিমেন্ট বাঁধানো। আমরা সেখানে স্নান করে ভারী তৃপ্তি পেলুম। আহারাদির পরে নদিয়া বাবু বললেন, এখানে এই বনের মধ্যে আমায় 3 দিন থাকতে হবে।
আপনারা যখন এসেছেন তখন একটা রাত অন্তত আমার এখানে কাটিয়ে যান, আজ আর আপনাদের কিছুতেই ছাড়ছি না। আমাদের কোনো আপত্তি তিনি শুনলেন না। লোকটি বিশেষ ভদ্র ও শিক্ষিত, তার অনুরোধ এড়ানো আমাদের পক্ষে সম্ভব হলো না। শালবনে নিস্তব্ধতার মধ্যে কি সুন্দর বৈকাল আর জ্যোৎস্না রাত্রি কাটল। মন একেবারে মুক্ত, পথের নেশায় মাতাল, কত দূর এসে পড়েছি পরিচিতির সীমানা ছাড়িয়ে। এমন একটি সুন্দর রাত্রি জীবনে আর হয়তো নাও মিলতে পারে। নদিয়াবাবু আমাদের কাছে বসে গল্প গুজব করলেন অনেকক্ষণ। কথায় কথায় বললেন, আপনারা যদি এসেছেন এ পথে তবে লক্ষ্মীপুর দেখে যান একবার, চমৎকার দৃশ্য ওখানকার, আপনারা খুশি হবেন। এখান থেকে কতটা হবে? প্রায় 7 মাইল, তবে পাকা সড়ক ছেড়ে অন্য রাস্তায় যেতে হবে, জঙ্গল পড়বে খুব। রাত্রে শুনে আমি বন্ধুকে বললুম, জেলা বোর্ডের রাস্তা ছেড়ে দিয়ে চলো আগে লক্ষ্মীপুর দেখে আসি। বন্ধু আপত্তি করলে, সে শুনেছে লক্ষ্মীপুর ছাড়িয়েই 10-12 মাইল জঙ্গল, সে পথে হেঁটে যাওয়া বড় বিপজ্জনক, আমাদের যাওয়াটা উচিত হবে না। আমি তার কাছে আরাকান ইয়োমার জঙ্গলের কথা বললুম, তার চেয়ে বেশি জঙ্গল আর কি হবে। লক্ষ্মীপুরের প্রাকৃতিক দৃশ্যের কথা ভাগলপুরে থাকতে অনেকের মুখে শুনেছি, এত দূর যখন এসেছি লক্ষ্মীপুর দেখে যাওয়াই ভালো। অনেক রাত পর্যন্ত কথা কাটাকাটির পরে অম্বিকাকে রাজি করানো গেল। পরদিন খুব ভোরে উঠে নদিয়া চাঁদবাবুর কাছে বিদায় নিয়ে লক্ষ্মীপুর রওনা হবার জন্য বাঁদিকের বনপথ ধরলুম। তখন সবে সূর্য উঠেছে। সত্যি পথটির দৃশ্য চমৎকার। এই প্রথম রাঙা মাটি চোখে পড়ল, উঁচু নিচু জমি, শাল পলাশ ও গাছের সারি, মাঝে মাঝে 2-1টা বট গাছ। নানা জায়গায় বেরিয়ে আমার মনে হয়েছে বট গাছ যত বেশি বনে, মাঠে, পাহাড়ের উপর অযত্ন সম্ভূত অবস্থায় দেখা যায়, অশ্বত্থ তেমন নয়। বাংলার বাইরে, বিশেষ করে এইসব বন্য অঞ্চলে অশ্বত্থ তো আদৌ দেখেছি বলে মনে হয় না, অথচ কত বন প্রান্তরে, কত পাহাড়ের মাথায় সঙ্গীহীন সুপ্রাচীন বটবৃক্ষ ও তার মাথায় সাদা সাদা বকের পাল যে দেখেছি, তাদের সংখ্যা নিতান্ত তুচ্ছ হবে না। দক্ষিণ ভাগলপুরের এই অঞ্চলের জমি গঙ্গা ও কুশির পলিমাটিতে গড়া উত্তর ভাগলপুরের জমি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এদিকের ভূমির প্রকৃতি ও উদ্ভিদ সমাবেশ সাঁওতাল পরগনার মতো, তেমনি কাঁকর ভরা, রাঙা, বন্ধুর, শুধু শাল ও মৌল বনে ভরা, ঠিক যেন দেওঘর, মধুপুর কি গিরিডি অঞ্চলে আছি বলে মনে হয়। বেলা প্রায় 9টার সময় দূর থেকে একটা মন্দিরের চূড়ো দেখা গেল, কিন্তু চূড়োটা যেন পথের সমতলে অবস্থিত। অম্বিকা বললে, ওই লক্ষ্মীপুর, আমি জানি, রাজবাড়ির কালী মন্দির খুব বড়, ওটা তারই চূড়ো। কিন্তু মন্দিরের চূড়ো পথের সমতলে কি করে থাকে? আমরা দুজনে প্রথমটা বুঝতে পারিনি, বুঝলুম যখন আমরা লক্ষ্মীপুরের আরো নিকটে পৌঁছেছি। লক্ষ্মীপুর একটা নিম্ন উপত্যকার মধ্যে অবস্থিত। চারিদিক থেকে পথগুলো ঝর্ণার মতো নিচের দিকে নেমে পড়েছে উপত্যকার মধ্যে। আমাদের পথ ক্রমশ নিচে নামছে। দুধারের শালবন আরো নিবিড় হয়ে উঠেছে, অথচ কোনো ঘর বাড়ি চোখে পড়ে না, কেবল সেই মন্দিরের চূড়োটা আরো বড় ও স্পষ্ট দেখাচ্ছে। একটা জায়গায় এসে হঠাৎ নিচের দিকে চাইতেই অনেক ঘরবাড়ি একসঙ্গে চোখে পড়ল। সত্যি ভারী সুন্দর দৃশ্য। বন জঙ্গলে ভরা একটা খুব নাবাল জায়গায় এই ক্ষুদ্র গ্রামটির ঘরবাড়ি যেন ছবির মতো সাজানো। গ্রামের ঠিক মাঝখানে একটা সেকেলে ধরনের পুরনো ইটের বাড়ি ও সেই মন্দিরটা। অম্বিকা বললে, ওটা রাজবাড়ি নিশ্চয়ই। নদিয়া চাঁদবাবু স্থানীয় কোনো এক কর্মচারীর নামে একখানা পত্র দিয়েছিলেন আমাদের সম্বন্ধে, যার বলে আমরা রাজবাড়ির অতিথিশালায় স্থান পেলুম। অতিথিশালাটি বেশ বড়, খোলার ছাদওয়ালা 4-5টি কামরাযুক্ত বাড়ি। দড়ির চারপাই ছাড়া ঘরগুলিতে অন্য কোনো আসবাব নেই। এখানে একটি অদ্ভুত বেশভূষাধারী যুবককে দেখে আমরা দুজনেই কৌতূহলী হয়ে পড়লুম তার সাথে আলাপ করবার জন্য। যুবকটির বয়স 30-এর মধ্যে, রং মিশকালো, মাথায় লম্বা লম্বা বাবরি চুলে কেয়ারি করে টেরি কাটা, গায়ে সাদা ফুলদার আদ্দির পাঞ্জাবি, গলায় রঙিন রুমাল বাঁধা। আর সকলের চেয়ে যা আমাদের চোখে বিস্ময়কর ঠেকল তা হচ্ছে এই
যে এই দিন দুপুরে লোকটার পকেটে একটা 5 ব্যাটারির প্রকাণ্ড টর্চ। বাঙালি নয় যে তা বুঝতে এতটুকু দেরি হয় না। অম্বিকা বললে, লোকটাকে কিসের মতো দেখাচ্ছে বলতো? ঠিক যেন যাত্রা দলের বড় কেষ্ট ঠাকুর, মাথায় চাঁচর চিকুর, মায়ের বাঁশিটা পর্যন্ত হুবহু, তাই না? দেখে নাম জিজ্ঞেস করো না। কিছু পরেই আমরা অতিথিশালার ম্যানেজারের কাছে যুবকটির পরিচয় পেলুম। সে রাজার শ্যালক, এখানেই সামান্য কিছু কাজ করে রাজ স্টেটে, বেশ আমুদে লোক। সে নাকি খুব ভালো নাচতে জানে। আমরা যুবকটির সঙ্গে আলাপ করলুম। আমাদের খুব ভালো লাগলো লোকটিকে। লেখাপড়া বিশেষ কিছু জানে না, কিন্তু বেশ বুদ্ধিমান যে তা কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যায়। আমি বললুম, আপনার পৈতৃক দেশ কোথায়? রাজখারসাওন, বিয়েনারে, তবে এখানেই আছি আজ 10 বছর। এই বনের মধ্যে বেশ ভালো লাগে আপনার? খুব শিকার মেলে কিনা। আপনারা থেকে যান, ভালুক শিকার করতে যাব। ভালুক খুব আছে নাকি? এই যে বন দেখছেন, ভালুক আর সম্বর হরিণ এত আছে যে অনেক সময় দিনমানেও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে ছটকে এসে পড়ে। আপনারা পায়ে হেঁটে যাবেন না বনের মধ্যে দিয়ে, বড় বিপজ্জনক। আমি ঘোড়া দিচ্ছি দুজনকে, সঙ্গে শিকারি গাইড দেবো, তবে যাবেন। আমরা বললুম, হেঁটে যখন যাব ঠিক করেছি তখন ঘোড়ায় চড়বো না, সেটা ঠিকও হবে না। যুবকটি ভেবে বললে, তীর্থ করতে যাবেন বলে কি আর একটু ঘোড়ায় চড়তে নেই? বন কতখানি আপনারা জানেন না, বড় দেরি হয়ে যাবে বন পার হতে যদি পায়ে হেঁটে যান। কত বড় বন আপনার মনে হয়? 10-12 মাইল খুব হবে। লক্ষ্মীপুরের জঙ্গল দক্ষিণ ভাগলপুরের বিখ্যাত জঙ্গল। ঘোড়ায় যদি না যান তবে একজন গাইড সঙ্গে নিয়ে যান। যুবক উঠে চলে গেলে আমরা দুজনে পরামর্শ করে ঠিক করলুম, সঙ্গে লোক নেওয়ার কোনো দরকার নেই, ওতে আমাদের বাহাদুরি অনেকখানি কমে যাবে। অতিথিশালার ম্যানেজার বললেন, আপনাদের খাবার দাবার সব তৈরি, যদি বেরুতেই হয় তবে আপনারা আর বেশি দেরি করবেন না, কারণ জঙ্গল পার হতে খুব সময় নেবে। আহারাদির পর অম্বিকা বললে, একবার রানীমার সঙ্গে দেখা না করে যাব না হে। একবার আলাপ করে রাখি, পরে কাজ দেবে। তুমিও চলো না, আলাপ করা যাক। দরকার অন্য কিছু নেই, উকিল মানুষ, এত বড় স্টেটের কর্ত্রীর সঙ্গে আলাপ রাখলে স্টেটের মামলা মোকদ্দমাগুলো পাবার দিক থেকে অনেক সুবিধে হয়। লক্ষ্মীপুর গাড়োয়ালি স্টেট, বার্ষিক আয় খুব বেশি না হলেও নিতান্ত মন্দ নয়। অম্বিকা বলেছিল 2 লাখ টাকা, অত যদিও না হয়, লাখখানেকের কম নয় নিশ্চয়ই। বন থেকেই এদের আয় বেশি। বনের খানিকটা অংশ লাক্ষা ব্যবসায়ীদের ইজারা দেওয়া হয়, তা বাদে কাঠ ও সম্বর হরিণের শিং ও ছাল বিক্রি করেও যথেষ্ট আয় হয়। আমরা কালীবাড়ি দেখতে গেলুম। একটি বৃদ্ধ বাঙালি ব্রাহ্মণ এখানকার পূজারী, পুত্র পরিবার নিয়ে আজ প্রায় 30 বৎসর লক্ষ্মীপুরে বাস করছেন। তার বাড়ি ছিল নদিয়া জেলার মেহেরপুর সাব ডিভিশনে। এখনো তার জ্ঞাতিবর্গ সেখানেই রয়েছে সবাই, পৈতৃক বাড়িও আছে, তবে সেখানে এদের যাতায়াত নেই বহুকাল থেকে। আমরা বললাম, এখানে আর কোনো বাঙালি আছেন? পূর্বে 2 বাঙালি ছিলেন স্টেটের কাছারিতে, এখন আর নেই। আপনার কোনো অসুবিধা হয় না থাকতে? এখন আর হয় না, আগে আগে খুবই হতো। কি করি বলুন, পেটের দায় সবই করতে হয়। এখানে বছরে 400-500 টাকা পাই, বাড়ি ভাড়া লাগে না। কিছু জমি জায়গারও দেওয়া আছে স্টেট থেকে। মরে গেলে বড় ছেলেটাকে বসিয়ে দিয়ে যাব। ওকে সংস্কৃত পড়তে পাঠিয়েছি নবদ্বীপে, ওর মামার বাড়িতে। এক মস্ত অসুবিধে মেয়ের বিয়ে দেওয়া, এখান থেকে হয় না। সময় কাটান কি করে এখানে? নিজের কাজ করি, একটা টোল খুলেছি, ছাত্র পড়াই, 5-6 জন ছাত্র আছে, তার জন্য স্টেট থেকে বৃত্তি পাই। অম্বিকার কাছে ইতিমধ্যে রাজবাড়ি থেকে খবর এলো রানীমা এবার পুজো সেরে উঠেছেন, এখন দেখা হতে পারে। অম্বিকা দেখা করতে গেল এবং আধ ঘন্টার মধ্যেই বেশ হাসি মুখে ফিরে এলো। বললে, রানীমা বড় ভালো লোক, উনি আমাকে স্টেটের কাজ দিতে চেয়েছেন, খুব খাতির করেছেন আমায়। এবার চলো বেরিয়ে পড়া যাক, বেলা 2টো বাজে, অত বড় বন পার হতে হবে তো। আমি জেলা বোর্ডের রাস্তা দিয়ে যাবার কথা বলছিলাম। নিশ্চয়ই তুমি বনের কথায় ভয় পেয়ে গিয়েছ না? রানীমা বলছিলেন, বনে অনেক রকম বিপদ আছে, তবে তুমি না ছোড়, অগত্যা বনের পথেই যেতে হয়। লক্ষ্মীপুর ছেড়ে আমরা খানিকটা চড়াই পথে উঠেই একেবারে জঙ্গলের মধ্যে এসে পড়লুম। জঙ্গল খুব নিবিড় নয়,
প্রধানত কেঁদ, শাল ও পিয়াল গাছ বেশি বনের গাছের মধ্যে। ঝোপ জিনিসটা বিহারে কোথাও দেখিনি এই জঙ্গল ছাড়া। শরতের শেষ, অনেক রকম বনের ফুল ফুটে আছে, অধিকাংশই অজানা। বাংলাদেশের পরিচিত বনফুল একটাও চোখে পড়ল না, কেবল শিউলি ফুল ছাড়া। দু একটা ছাতিম গাছও দেখা গেল, তবে তাদের সংখ্যা নিতান্ত কম। বনের মধ্যে পায়ে চলার একটা পথ কিছু দূর পর্যন্ত পাওয়া গেল। হঠাৎ এক জায়গায় গিয়ে পথটা 3 পথে ভাগ হয়ে 3 দিকে চলে যাওয়াতে আমরা প্রমাদ গুনলাম। সঙ্গে গাইড নেওয়া যে কেন উচিত ছিল তখন খুব ভালো বুঝলাম। আমাদের চারিধারে শুধু গাছপালা আর বনঝোপ, শুধু বনস্পতির দল আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে। আমাদের মাথার ওপর বন গাছের ফাঁকে ফাঁকে শরতের নীল আকাশ। কোনো লোকালয় নেই, একটা লোক নেই যে তাকে জিজ্ঞেস করি পথের কথা। মনে একটা অদ্ভুত আনন্দ হলো হঠাৎ কোথা থেকে। ঘরে বসে সে আনন্দ কোনোদিন কখনো পাওয়া যায় না। অম্বিকাও দেখলুম পথের নেশায় মাতাল হয়ে উঠেছে। ও বললে, চলো, চোখ বুজে যে পথে যেতে হয় সে পথেই যাই, না হয় সন্ধ্যা পর্যন্ত বনের মধ্যে ঘুরবো, রাত হয় গাছের উপরে উঠে কাটিয়ে দেওয়া যাবে। আন্দাজ করে একটা পথ বেছে নিয়ে তাই ধরে চললুম। ক্রমশ বন নিবিড়তর হয়ে উঠেছে। আমাদের মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটা ভালুক কি বাঘের সামনে পড়ে যেতে পারি। এ বনে সে ব্যাপারটা কিছু অসম্ভব নয়। অম্বিকা বললে, এসো, একটা রাত বনের মধ্যেই কাটিয়ে দেওয়া যাক। আমারও নিতান্ত অনিচ্ছা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল দুজনে সামনের দিকে এগিয়েই চলেছি। দুজনেরই ঝোঁক বন পার হয়ে ফাঁকা জায়গায় পড়বার দিকে। বনের মধ্যে কোনো গাছ নেই যার ফল খাওয়া যায়, একমাত্র আমলকি ছাড়া। সেকালের মুনি ঋষিরা শোনা যায় বনের মধ্যে কুটির নির্মাণ করে নাকি বনের ফল খেয়ে জীবন ধারণ করতেন। কথাটার মধ্যে কতদূর সত্যতা আছে জানি না। আমি অনেক স্থানের বন ঘুরে যে অভিজ্ঞতা লাভ করেছি তাতে আমার মনে হয়েছে মানুষের খাদ্যোপযোগী ফলের গাছ পার্বত্য অরণ্যে ক্বচিৎ কখনো দেখা যায়, তাও আম, কলা, বেল, আনারস, লিচু প্রভৃতি ভালো জাতীয় ফল নয়। হয় আমলকি, কেঁদ প্রভৃতি নিকৃষ্ট শ্রেণীর ফল, বড়জোর বুনো রামকলা, বিচি বোঝাই ও মানুষের অখাদ্য। মানুষের খাদ্যোপযোগী বহু প্রকার ফলবৃক্ষের একত্র সমাবেশ মানুষের হাতে তৈরি ফলের বাগান ছাড়া আর কোথাও দেখা যায় না। আমি সিংভূম ও উড়িষ্যার অরণ্যাঞ্চলে দেখেছি শুধু শাল, অর্জুন, বন্য আমলকি, কেঁদ, পলাশ ও আসান গাছ ছাড়া অন্য কোনো প্রকার গাছ মাইলের পর মাইল বিস্তীর্ণ অরণ্যের মধ্যে কোথাও নেই। একমাত্র আমলকি ও কেঁদ ছাড়া এদের মধ্যে অন্য কোনো গাছে মানুষের খাওয়ার উপযুক্ত ফল ফলে না। হিমালয়ের ও আসামের আরণ্য প্রদেশেও খাদ্যোপযোগী ফলবৃক্ষ বেশি নেই। উড়িষ্যার কোনো কোনো বনে বন্য বিষবৃক্ষ দেখা যায় বটে, কিন্তু তার ফলের ভেতরটা আঠা ও বিচিতে ভর্তি, স্বাদ কষা ও তিক্ত, মানুষের পক্ষে অখাদ্য। বিশেষ করে আমার বলবার বিষয় এই যে এই সাঁওতাল পরগনা, দক্ষিণ বিহার, সিংভূম ও মধ্যপ্রদেশের অরণ্য প্রদেশ মানুষের প্রতি ভয়ানক নিষ্ঠুর। এখানে বিচিত্র বন্য পুষ্প নেই, খাওয়ার উপযুক্ত বিশেষ কোনো ফলও নেই। মুনি ঋষিরা আর যে কোনো বনেই বাস করুন না কেন, এই সব স্থানের বনে নিশ্চয়ই বাস করতেন না, করলে অনাহারে মারা পড়তেন। অন্য কোনো দেশের অরণ্যে প্রকৃতি মানুষের জন্য ফলের বাগান সাজিয়ে যদি রেখেই থাকেন, তবে তার সন্ধান আমার জানা নেই। ফলের কথা বাদ দিয়ে এবার বন্য ফুলের কথা বলি। বন্য পুষ্পের বিচিত্র শোভার কথা জানা যায় বটে, কিন্তু সব অঞ্চলের সব অরণ্যের বেলায় সে কথা খাটে না। সাধারণত ধরে নিতে হবে সুখাদ্য ফলের ন্যায় নয়নানন্দদায়ক পুষ্পের দর্শনও মানুষের তৈরি উদ্যানেই মেলে। প্রকৃতি রচিত অরণ্য অঞ্চল মানুষের সুখ সুবিধার দিক থেকে দেখতে গেলে বড় কৃপণ। অতএব যে কোনো বড় অরণ্যে ঢুকলেই যে বনপুষ্পের শোভায় মন মুগ্ধ করবে, এ যিনি ভাবেন তিনি অরণ্য দেখে নিরাশ হবেন। বনের ফুল ফোটে বিশেষ বিশেষ ঋতুতে, তাও 2-1 রকম মাত্র ফুল সেই সেই ঋতুতে দেখা যায়। নানা ধরনের ফুল একসঙ্গে কখনোই দেখা যায় না। সে দেখা যায় মানুষের হাতের ফুলের বাগানে।
যিনি বহুবিধ রঙিন পুষ্পের বিচিত্র সমাবেশ দেখতে ভালোবাসেন, তাকে যেতে হবে আলিপুরের হর্টিকালচারাল সোসাইটির উদ্যানে। অন্তত আমি এমন কোনো অরণ্য দেখিনি যেখানকার বিচিত্র বন্য পুষ্প শোভা তাকে অতটা আনন্দ দিতে পারবে। বসন্তে দেখেছি সিংভূম ও উড়িষ্যার অরণ্যে গোলগলি ফুলের বড় শোভা, কিন্তু সব বনে এ গাছ দেখা যায় না। কোনো বনে আছে, কোনো বনে আদৌ নেই। এই গাছ দেখতে ঠিক একটি পত্রহীন আমড়া গাছের মতো, কিন্তু কখনোই খুব বড় হয় না। বসন্তে পাতা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুল ফোটে। ফুলগুলির আকৃতি ও বর্ণ অনেকটা সূর্যমুখী ফুলের মতো। বনের সবুজ পাতার মধ্যে এখানে ওখানে এক একটা শুভ্র কাণ্ড, নিষ্পত্র, আঁকা বাঁকা গোলগলি গাছ হলদে ফুলে ভরা দাঁড়িয়ে আছে। এ দৃশ্য যিনি একবার দেখেছেন তিনি কখনো ভুলবেন না। এ ছবি আরো অপূর্ব হয় যদি কাছে বড় বড় অনাবৃত শিলাখণ্ড থাকে। উদ্ভিদ তত্ত্ববিদ হুকার তার প্রসিদ্ধ হিমালয় জার্নাল নামক গ্রন্থে গোলগলি ফুলের সৌন্দর্যের যথেষ্ট সুখ্যাতি করেছেন। তার বইয়ে নিজের হাতে আঁকা ছবিও আছে এই ফুলের। বসন্তে আরো দু এক প্রকারের ফুল দেখেছি এই অঞ্চলের বনে, যেমন লোহা জাঙ্গি ও ঝাঁটি ফুল। এদের ফুল হয় অনেকটা চামেলি ফুলের মতো, তবে গন্ধহীন। পলাশ সর্বত্র নেই। যেখানে আছে, যেমন পালামৌ ও রাঁচি অঞ্চলের প্রান্তর ও বনে, সেখানে রক্ত পলাশের শোভা বড় অদ্ভুত হয়। কিন্তু প্রান্তর ছাড়া পার্বত্য অরণ্যে পলাশ গাছের ভিড় বড় একটা থাকে না। শাল ফুলের সুগন্ধ আছে, কিন্তু দেখতে বিশেষ কিছু নয়। মহুয়া ফুলের সম্বন্ধেও এই কথাই খাটে। কোনো কোনো বনে বর্ষা ঋতুতে কুরচি ফুল যথেষ্ট দেখা যায়, বিশেষ করে সিংভূম অঞ্চলে। শিমুল ফুল বনের মধ্যে ফুটে গাছ আলো করে থাকলে যে কি শোভা হয়! সত্যি বেঙ্গল নাগপুর রেলপথের শৈলবনের স্টেশন ঘেরা উভয় পার্শ্ববর্তী অরণ্য অঞ্চলে বসন্তে ভ্রমণ করেছেন যাঁরা, তারা বুঝতে পারবেন। দুঃখের বিষয়, সিংভূমের মাত্র এই স্থানটুকু ছাড়া অন্য কোথাও বড় একটা শিমুল গাছ বনে দেখা যায় না। সাধারণত শিমুল গাছের স্থান বনে নয়, মানুষের পল্লীর আশেপাশের মাঠে। তাই বলছিলুম, বন প্রকৃতি মানুষের সুখ সুবিধায় বড়ই উদাসীন। মুচুকুন্দ কলকাতার রাস্তার দুধারে যথেষ্ট দেখা যায়, বাংলার পাড়াগাঁয়েও আছে, কিন্তু কোনো বনে কখনো এ গাছ দেখিনি। বাকি রইল বন্য শেফালি ও সপ্তপর্ণ। বন্য শেফালি অজস্র দেখা যায় নাগপুর অঞ্চলে পার্বত্য অরণ্যে, সিংভূমেও আছে, তবে অত বেশি নয়। সপ্তপর্ণ দক্ষিণ বিহারের বন প্রদেশে যথেষ্ট আছে, অন্য কোথাও একদম নেই। উড়িষ্যা ও সিংভূমের অরণ্যে সারাদিন খুঁজে বেড়ালেও একটা বন্য সপ্তপর্ণ চোখে পড়বে না, কিন্তু পড়বে যেখানে মানুষের বাসস্থান। কেবলমাত্র বাংলাদেশেই দেখা যায় পল্লীগ্রামের আশেপাশের বনে অযত্ন সম্ভূত বহু সপ্তপর্ণ বৃক্ষ হেমন্তের প্রারম্ভে মধুর পুষ্প সুবাসে পথিকের মন আনন্দে ভরিয়ে দেয়। রক্তকরবীর বন দেখেছি চন্দ্রনাথে, কিন্তু সে গেল বাংলাদেশের মধ্যে। খুব বাহারে ও রঙিন কোনো ফুল সাধারণত রুক্ষ পার্বত্য অঞ্চলের অরণ্যে দেখাই যায় না, যদিও থাকলে খুব ভালো হতো। এক সময় আমরা দূর থেকে কয়েকটি পাহাড়ের চূড়ো দেখতে পেলুম। মেঘের মধ্যে নীল রঙের তিনটে চূড়ো, কেঁদ আর শালবনের ফাঁকে অনেক দূরের আকাশের পটে যেন আঁকা রয়েছে। অম্বিকা ও আমি ঠিক করে নিলুম ওই নিশ্চয়ই ত্রিকুট। অম্বিকা বললে, ও পাহাড় কিন্তু অনেক দূরে, মেঘের মধ্যে বলে চোখে ধাঁধা লেগে অমনি হচ্ছে। মেঘ সরে গেলে অত দূর মনে হবে না। বন একেবারে নিবিড়, শুকনো পাতার রাশি গাছতলায় এত জড়ো হয়েছে যে পায়ে দলে যাবার সময় একটা একটানা মচমচ শব্দ বহুক্ষণ ধরে শুনছি। এদিকে বেলা বেশ পড়ে এসেছে, রোদ রাঙা হয়ে বড় বড় কেঁদ গাছের মগডালে লেগেছে। এ জঙ্গলটাতে আবার বন্য বাঁশ, খয়ের ও বহেরা গাছ খুব বেশি। সন্ধ্যা তো হয়ে এলো, যদি জঙ্গল শেষ না হয় তবে কি করা যাবে সে বিষয়ে আমরা আগে থেকে পরামর্শ করলুম। অম্বিকা বললে, গাছে উঠে রাত কাটানো যাবে, সেই যে কথা আগে বলেছিলুম। তা যদি উঠতে হয় তবে সন্ধ্যের আগেই আশ্রয় নিতে হবে সেখানে। অন্ধকার হলে এ বনে আর এক পাও চলা উচিত হবে না। অম্বিকারও তাই মত।
লক্ষ্মীপুরের জঙ্গলে ভালুক ও বাঘ যথেষ্ট আছে, ভাগলপুরে থাকতেই শুনে এসেছি। বন্দুক ও উপযুক্ত গাইড না নিয়ে বনের মধ্যে যাওয়াই উচিত নয়, এ কথা আমাদের সবাই বলেছিলেন, এমনকি রানী সাহেবা পর্যন্ত। আমরা কারো কথা না শুনে যখন এসেছি তখন এর আনুষঙ্গিক বিপদের জন্যও আমাদের তৈরি থাকতে হবে বই কি। সন্ধ্যা হবার আগে দেখা গেল পথটা উত্তরাইয়ের দিকে নামছে। আমরা অনেক দূর নেমে এলুম ক্রমশ। একটা পাহাড়ি ঝর্ণা আমাদের পথের ওপর কুলুকুলু রবে চলেছে রাশি রাশি নুড়ির বাধা অগ্রাহ্য করে। ঝর্ণা পার হয়ে আবার একটা চড়াইয়ের পথ, খয়ের ও বহেরার জঙ্গলও পূর্ববৎ নিবিড়। সম্বর হরিণ নাকি এই জঙ্গলে খুব বেশি, তারা মানুষ দেখলে তেড়ে এসে শিং দিয়ে গুঁতিয়ে মেরে ফেলে দেয়। এ পর্যন্ত দু একটা খ্যাঁকশিয়াল ছাড়া অন্য কোনো জানোয়ারের টিকি দেখা যায়নি যদিও। এবার কিন্তু সন্ধে হয়ে এলো, এবার সাবধান হয়ে চলাই দরকার। চড়াইয়ের অঞ্চলে অনেকটা চলে এলুম। সন্ধ্যার অন্ধকার বেশ ভালোভাবেই নামলো। আমরা কি করব ভাবছি, এমন সময় একটা কি অদ্ভুত ধরনের শব্দ আমাদের কানে গেল দূর থেকে। দুজনেই দাঁড়িয়ে রইলুম। বাঘ বা ওই ধরনের কিছু? অল্পক্ষণ পরেই বনের নিবিড় অন্তরাল থেকে বার হয়ে এলো একটা সাদা কাপড়ের ডুলি। দুজন ডুলি বইছে, পেছনে জনা তিনেক লোক, ওদের সকলের হাতেই লাঠি ও বর্ষা। আমরা ওদের থেকে যতখানি অবাক, ওরাও আমাদের দেখে তার চেয়ে কম অবাক নয়। আমরা বললুম, কোথায় যাবে তোমরা? আমাদের প্যান্ট কোট পরা, হ্যাট মাথায় মরতে দেখে ওরা বেশ ভয় পেয়ে গিয়েছে বলে বোঝা গেল। বিনীতভাবে তারা বললে তারা লক্ষ্মীপুর যাবে। ডুলের মধ্যে কি একটা মেয়ে আছে বাবুজি। অম্বিকা উকিল মানুষ, সে এগিয়ে গিয়ে বেশ একটু মুরিব্বিয়ানার সুরে বললে, কোথাকার মেয়ে, কি বৃত্তান্ত, আমরা জানতে চাই, কোথা থেকে আনছো? একটি নিরীহ গোছের দেহাতি লোক এগিয়ে এসে আমাদের আভূমি নত হয়ে সেলাম করে বললে, গরিব পরওয়ার, আমার আওরাত আমার বাড়ি থেকে লক্ষ্মীপুরে ওর বাপের বাড়ি যাচ্ছে। আমি ওর স্বামী, নাম বিঠাল ভকত হুজুর। আমরা তো অবাক। বিঠাল ভকত তার স্ত্রীকে নিয়ে এই প্রকাণ্ড বনের মধ্যে দিয়ে রাত্রিকালে শ্বশুর বাড়ি চলেছে। আমরা বললুম, বন আর কতটা আছে? বিঠাল ভগত বললে, আর 1 ক্রোশ, কিন্তু ডান দিক ঘেঁষে যান, বাঁ দিকের পথে চললে এখনো 2-3 ক্রোশ বন পাবেন। কোনো ভয়ভীত আছে এ বনে? জানোয়ার আছে বই কি, ভালুকের ভয় এই সময়টায় খুব। তোমাদের খুব সাহস তো, এই রাত্রিকালে বনের মধ্যে দিয়ে বউ নিয়ে যাচ্ছ। আমাদের এই জঙ্গলের দেশেই বাড়ি বাবু সাহেব, ভয় করলে আমাদের চলে না, আমাদের সঙ্গে অস্ত্র আছে। ওরা চলে গেল। আমাদের সাহস বিঠল ভগত অনেকটা বাড়িয়ে দিয়ে গেল সন্দেহ নেই। আমরা দুজনেই তখন এগিয়ে চলেছি ডান দিক ঘেঁষে। জঙ্গলের মধ্যে জ্যোৎস্নার আলো ছায়ার জাল ক্রমশ খুব স্পষ্ট হয়ে উঠল। নিস্তব্ধ বিজন অরণ্যানী আমাদের চারদিকে বিস্তৃত। নিজেদের ঘর বাড়ি ছেড়ে কত দূর এসে পড়েছি, কোথায় যেন চলেছি, একথা ভাবতে আমার এত আনন্দ হচ্ছিল। নৈশ পাখির আওয়াজ, আর বনের মধ্যেও কোথাও বন শিউলি ফুটেছে, তার গন্ধ সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে। মাঝে মাঝে গন্ধটা খুব ঘন, এক এক জায়গায় বড় পাতলা হয়ে যায়, এক এক জায়গায় থাকেই না, কিন্তু একেবারে কখনোই যায় না। বন ক্রমশ কমে আসছে বোঝা গেল। আর আধ ঘন্টা জোর হাঁটবার পরে বন ছাড়িয়ে আমরা ফাঁকা মাঠের মধ্যে পড়লাম। কিন্তু কোনো দিকে একটা বস্তি নেই। মাঠে শুধু শাল আর ময়ূল গাছ দূরে দূরে। জ্যোৎস্নার আলোতে এই দীর্ঘ অজানা প্রান্তর যেন আমাদের কাছে দক্ষিণ আমেরিকার পাম্পাস তৃণভূমি। আকাশের নেশা, পথহীন পথের নেশা, অজানার উদ্দেশ্যে ক্লান্তিহীন যাত্রার নেশা। অথচ কতটুকুই বা যাব? আমরা উত্তর মেরু আবিষ্কার করতে যাইনি, যাচ্ছি তো ভাগলপুর থেকে দেওঘর, বড়জোর 125 কি 30 মাইল, কিংবা হয়তো তারও কম। আসল কথা, মনের আনন্দই মানুষের জীবনের অস্তিত্বের সবচেয়ে বড় মাপকাঠি। আমি 10 মাইল গিয়ে যে আনন্দ পেলুম, তুমি যদি 1000 মাইল গিয়ে সেই আনন্দ পেয়ে থাকো, তবে তুমি আমি দুজনেই সমান। 10 মাইলে আর 1000 মাইলে কোনো পার্থক্য নেই। তবে ঘরকে একেবারে মন থেকে তাড়াতে হয়। ঘর মনে থাকলে পথ ধরা দেয় না। ঘর দুদিনের বন্ধন, পথ চিরকালের। জয়পুর ডাকবাংলায় পৌঁছে গেলুম আরো প্রায় 1 ঘন্টা হেঁটে। এখানে চৌকিদারকে ডেকে বললুম, বাপু, রঘুনাথ পাটোয়ারি কোথায় থাকে, তার হাতে এই চিঠিখানা দিয়ে এসো তো। চিঠিখানা
লক্ষ্মীপুরের দেওয়ান দিয়েছিলেন পাটোয়ারির কাছে আমাদের সম্বন্ধে। চৌকিদার চলে যাওয়ার কিছু পরেই দেখি 4-5 জন লাঠি হাতে লোক সঙ্গে করে জনৈক পাগড়ি বাঁধা মেরজাই আটা বৃদ্ধ এদিকে আসছে। কাছে এসে লোকটি একটা লম্বা সেলাম দিয়ে দাঁড়ালো। তারই নাম রঘুনাথ। বাবুরা স্বচ্ছন্দে থাকুন ডাকবাংলোয়, সে এখনই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে। বিশেষ করে ডাকবাংলোতে রাত্রে পাহারার জন্য লোক এনেছে সঙ্গে। পাহারার জন্য লোক কেন? বাবু সাহেব, এই ডাকবাংলো জঙ্গলের ধারে মাঠের মধ্যে, লোকজন নেই কাছে, এখানে প্রায় ডাকাতি হয়। এক মারোয়ারি শেখ এখানে ছিল সে বছর, তাকে মেরে ধরে টাকা করে নিয়ে যায়। জায়গাটা ভালো না। আমাদের সে ভয় নেই পাটোয়ারিজি, সঙ্গে কিছু নেই যে নেবে। তবে লোক থাকে রেখে দাও, আর খাওয়া দাওয়ার হাঙ্গামা করো না। কেবল একটু চা যদি হতো। সব বন্দোবস্ত করে দিচ্ছি এক্ষুনি। আপনারা স্টেটের অতিথি, খাবেন না তা কি করে হয়? দেওয়ানজি লিখেছেন আপনাদের আদর যত্নের যেন কোনো ত্রুটি না হয়। আর টাকা কড়ির কথা বলছেন, এ জঙ্গলি দেশে 4 আনা পয়সার জন্য অনেক সময় মানুষ খুন হয়। পাহারা রাখতেই হবে। রাত্রে পুরি ও হালুয়ার ব্যবস্থা করে দিলে রঘুনাথ পাটোয়ারি। একটা জিনিস লক্ষ্য করলুম, এমন চমৎকার ভয়সা ঘি আর কখনো দেখিনি কোথাও। লক্ষ্মীপুর আর এই জয়পুর ডাকবাংলো ছাড়া কলকাতার বাজারে আমরা যে জিনিস ভয়সা ঘি বলে কিনে থাকি, তা আর যাই হোক, খাঁটি ভয়সা ঘি যে নয় তা বেশ ভালোভাবেই বুঝলাম। এইরকম ঘি আর দেখেছিলুম বৈকুণ্ঠ পাড়ের বাড়িতে। পাটোয়ারিজিকে ডেকে বললুম, পুরি কি ঘিয়ে ভাজা? কেন বাবু সাহেব, ভয়সা ঘিয়ে ভাজা। একটু নিয়ে এসে দেখাতে পারো? একটা বাটিতে খানিকটা ঘি ওরা আমাদের কাছে নিয়ে এলো। তার রং কলকাতার বাজারের ঘিয়ের মতো সাদা নয়, কটা, মাছের ডিমের মতো দানাদার। সুগন্ধে ঠিক গাওয়া ঘিয়ের মতো, বিশেষ কোনো প্রভেদ নেই। পাটোয়ারি বললে, বাবু সাহেব, দেহাত থেকে মারোয়ারিরা এই ঘি নিয়ে গিয়ে পাইল করে, মানে চর্বি আর অন্য বাজে তেলের সঙ্গে কিংবা খারাপ ঘিয়ের সঙ্গে মেশায়, তারপর টিনবন্দি করে বাজারে ছাড়ে। শহর বাজারে সেই জিনিস ভয়সা ঘি বলে চলে। খাঁটি ভয়সা ঘি কোথা থেকে আপনারা বাজারে পাবেন? রাত্রে সুনিদ্রা হলো। শরীর দুজনেরই ছিল খুব ক্লান্ত। একবার মাঝরাত্রি উঠে বাংলোর বাইরে এসে চেয়ে দেখলুম, দূরে লক্ষ্মীপুরের জঙ্গলের সীমারেখা আলো আঁধারে অদ্ভুত দেখাচ্ছে। আকাশে বৃহস্পতি ও শনি এক সরল রেখায় অবস্থিত। মাঠের সর্বত্র বড় বড় শাল ও মহুয়া ছড়িয়ে আছে দূরে দূরে। অল্প দূরেই ত্রিকুটের 2টি শৃঙ্গ আধো অন্ধকারে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে। কি একটা রাতজাগা পাখি প্রান্তরের নিস্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে কুস্বরে ডাকছে। ডাকবাংলোর বারান্দায় রঘুনাথ পাটোয়ারির দারোয়ান 3টে নাক ডাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। বনপ্রান্তরে যেন কি একটা অব্যক্ত রহস্য থমথম করছে, যা মনেই শুধু অনুভব করা যায়, কিন্তু মুখে কখনো প্রকাশ করা সম্ভব নয়। দুপুর পর্যন্ত হেঁটে মহিষারডি বলে একটি গ্রামে এক আহির গোয়ালার বাড়ি একটু জল চাইলুম। গ্রামখানা ছোট, প্রায় সবই গোয়ালা অধিবাসী গ্রামে। বাড়ির মালিক বললে, কোথা থেকে আসছেন আপনারা? ভাগলপুর থেকে। কিসে? পায়ে হেঁটে বৈদ্যনাথজি যাচ্ছে। কথাটা শুনে শ্রদ্ধায় লোকটা অভিভূত হয়ে পড়ল। আমাদের বিশেষ অনুরোধ করলে আমরা যেন সেবেলা তার আতিথ্য স্বীকার করি। খাওয়া দাওয়া সেরে ও বেলা রওনা হলে রাত 8টার মধ্যে আমরা ত্রিকুটের পাদদেশে মোহনপুর ডাকবাংলোয় পৌঁছে সেখানে রাত কাটাতে পারি। আমাদের রাজি না হয়ে উপায় ছিল না। অত রৌদ্রে ক্লান্ত শরীর নিয়ে পথ হাঁটা চলবে না এবেলা। লোকটির নাম হরবংশ গোপ। সে বাড়ির সবাইকে ডেকে এনে আমাদের দেখিয়ে বললে, দেখো, কলিকালে ধর্ম নেই কে বলে? বাবুজিরা ভাগলপুর থেকে পায়দলে আসছেন বৈদ্যনাথজির মাথায় জল চড়াতে, অথচ বাবুরা ইংরেজি বিদ্যের জাহাজ, মস্ত বড় এলেন্দার লোক, দেখে শেখ। আমরা দুজনেই সংকুচিত হয়ে পড়লাম। এ প্রশংসা আমাদের প্রাপ্য নয়। তীর্থ করতে আমরা যাচ্ছি নে এই 100 মাইল হেঁটে। এই সরল পল্লীবাসীরা সে কথা বুঝবে না। পুণ্যের আকর্ষণ ভিন্ন, আর কিসের আকর্ষণে আমাদের এতখানি পথ টেনে এনেছে তা এদের বোঝাতে গেলে আমাদের উন্মাদ ঠাউরাবে। অতএব ভক্ত তীর্থযাত্রী সেজে থাকায় জটিলতা নেই ভেবে আমরা ওদের কথার প্রতিবাদ করে ওদের ভুল ভাঙাবার আগ্রহ দেখালাম না।
ওরা তারপর বিনীতভাবে জিজ্ঞেস করলে আমরা কি খাবো। আমরা বললাম যা হয় খেতে পারি, তার জন্য ব্যস্ত হতে হবে না, আমাদের খাওয়া না হলেও চলবে। হরবংশ গোপ সে কথা শুনলে না, চাল ডাল বার করে দিলে আমরা রেঁধে খাবো। ওইখানেই পড়ে গেলুম মুশকিলে। পথে বার হয়ে পর্যন্ত রান্না করে খেতে হয়নি একদিনও। আমরা ওজোর আপত্তি করলাম, ওরা ব্রাহ্মণকে রেঁধে খাইয়ে জাত মারতে রাজি নয়। মহিষারডি গ্রামখানার অবস্থান বড় চমৎকার। বামে কিছু দূরে ত্রিকুট শৈল, ডাইনে খানিকটা নাবাল জমি, তাতে শুধু বড় বড় পাথর ছড়ানো আর চারা শালের বন। দূরে একটা বড় বনের শীর্ষদেশ দেখা যায়, খুব ফাঁকা জায়গাটা। তাছাড়া অনেক আকর্ষণ আছে। এ ধরনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঐশ্বর্যবান গ্রাম রেল স্টেশনের কাছে থাকলে নিশ্চয়ই সেখানে কলকাতার লোকে বাড়ি না করে ছাড়তো না। গ্রামের যেদিকটা নাবাল জমি, তার বড় ঢালুতে চারা শালের বনে খুব বড় ৩-৪খানা শিলাখণ্ড, ঠিক যেন হাতির মতো উঁচু ও বড়। অন্তত দুখানা এমন শিলার ওপরে দুটি অর্জুন গাছের চারা ঠিক একেবারে পাথর ঘেঁষে দাঁড়িয়ে ও দুটোতে যথেষ্ট ছায়া দান করছে। বেশ ওঠা যায় পাথরে। সকালে বিকালে রাত্রে ত্রিকুট শৈল ও পেছন দিকের মুক্ত প্রান্তরের দিকে চোখ রেখে অনেকক্ষণ বসে আপন মনে কাটানো যায়, বই পড়া যায়। বড় সুন্দর নিভৃত শিলাসন। আশেপাশে নিকটে দূরে অনেকগুলো পলাশ বৃক্ষ, রাঙা সিঁদুরের মতো মাটি, কাঁকরের ডাঙা, ছবির মতো একটি ঝর্ণা ত্রিকুট থেকে বেরিয়ে গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে চলেছে সেই নাবাল জমিটার পশ্চিম প্রান্ত ঘেঁষে। ছবিকে সর্বাঙ্গ সুন্দর করবার জন্যই যেন গ্রামের মধ্যে কয়েক ঝাড় কাটা বাঁশ রাঙামাটির ডাঙার ওপর সাজানো। অম্বিকাকে বললুম, চেয়ে দেখো গ্রামখানার রূপ, এখানটা বাস করার উপযুক্ত স্থান। আমার যদি কখনো সুবিধে হয় ঠিক এই মহিষাড্ডি গ্রামে এসে বাস করব। অম্বিকাও বললে, সত্যি এটা একটা বিউটি স্পট। যদি এত দূর আর এমন বেখাপ্পা জায়গায় না হতো, আমিও এখানে এসে বাস করতুম। আমি ভেবে দেখলুম রেল থেকে এই দূরত্বই অন্তত ৩২ মাইল ওকে আরো সৌন্দর্য দান করেছে। রেল স্টেশনের কাছে হলে এ গ্রাম যেন সাধারণের উচ্ছিষ্ট হয়ে পড়ত। এ এখন রূপসী সরলা বন্যবালা, শুভ্র ও অপাপ বিদ্ধ। এই দিশাহীন রাঙামাটির মুক্ত প্রান্তর, অদূরে ওই শৈলচূড়া, হাতির মতো বড় বড় পাথরের আসনগুলো, নাবাল জমিটার ঝর্ণাটার সৌন্দর্য এই গ্রামকে অদ্ভুত শ্রী দান করেছে। অথচ এখানে কলকাতার কোনো লোক এখনো বাড়ি করেনি, কোনোদিনও করবে না। এই গ্রাম এমনি জনবিরল, নিস্তব্ধ ও শান্ত বনপ্রান্তরের মধ্যে চিরদিন নিজের সৌন্দর্য অটুট রেখে চলবে, একথা ভেবেও মনে আনন্দ পেলুম। এই চিন্তার সঙ্গে সঙ্গে মনে একটা গুপ্ত বাসনা অবশ্যই থাকে, যদি কখনো সুবিধে হয় তবে এখানে বাড়ি করব। জমির এখানে কি দাম হরবংশ? জমির দাম কি করবেন বাবু সাহেব? ধরো যদি বাস করি। হরবংশ আনন্দে উৎফুল্ল হয়ে বললে, বাস করুন না, জমি কিনতে হবে না বাবুজি। ওই মোড়ের ধারে ভালো জমি আমার নিজের আছে, আপনাকে দিচ্ছি, আসেন না। যেখানে আপনাদের পছন্দ হবে গাঁয়ের মধ্যে জমি নিন। ১৫-২০ টাকা বিঘে দরে জমি বিক্রি হয়। ওই রাঙামাটির বড় ডাঙাটা নিন না, বাসের পক্ষে চমৎকার জায়গা। ওটা ২২ বিঘের ডাঙা। আমি গ্রামের প্রধানকে বলে সস্তায় করে দেবো। ১০ টাকা বিঘে দরে ডাঙাটা আমি আপনাকে করে দিতে পারি। পড়েই তো রয়েছে আমার জন্ম থেকে, ১০ টাকা বিঘে পেলে বর্তে যাবে। মহিষারডি থেকে পরদিন সকালে বেরিয়ে পড়লুম। যাবার সময় বারবার মনে করলুম যদি কখনো সুবিধে হয় আর একবার এই সুন্দর গ্রামখানিতে ফিরে আসব। অবশ্যই এখনো পর্যন্ত সে কল্পনা কার্যে পরিণত হয়নি, কিন্তু মাঝে মাঝে প্রায়ই মনে হয় গ্রামখানির কথা। গত বছর বড়দিনের পরে কার্য উপলক্ষে একবার দেওঘর যেতে হয়েছিল। কতবার ভেবেছিলুম লক্ষ্মীপুরের পথে গিয়ে একবার মহিষাড্ডি গ্রামে হরবংশ গোপের সঙ্গে দেখা করে আসি, আবার ওদের রাঙামাটির সেই হাতির মতো বড় পাথরখানার উপর বসে আসি। কিন্তু মানুষের সব ইচ্ছে সবসময় পূর্ণ হয় কই? মোহনপুর ডাকবাংলোয় আমরা পৌঁছে গেলাম বেলা ১০টার মধ্যে। এই স্থানটিও খুব সুন্দর। ত্রিকুট শৈলের পাদদেশে ডাকবাংলোটি অবস্থিত। দেওঘর থেকে বাউসি দিয়ে যে রাস্তা গেছে তারই ধারে।
আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না, ঘন্টা 2 বিশ্রাম করে বেলা 2টোর সময় সেখান থেকে রওনা হব ঠিক করেছি। কিন্তু অম্বিকা বললে, এত দূর এসে একবার ত্রিকুট পাহাড়ে ওঠা দরকার। পাহাড়ে না উঠে যাব না। দুজনে পাহাড়ে উঠতে আরম্ভ করলুম। প্রথমে অনেক দূর পর্যন্ত কাটা বাঁশের বন। পাহাড়ে উঠবার পথ বেশ ভালো, বড় বড় পাথরের পাশ বেয়ে ঝর্ণার জল গড়িয়ে আসছে। কিছু দূর উঠে জন 2 সাধুর সঙ্গে দেখা হলো। একজন বললেন, বাবুজিরা কোত্থেকে আসছেন? ভাগলপুর থেকে। পায়ে হেঁটে দেওঘর যাব। আপনাদের ধর্মে মতি আছে, একালে এমন দেখা যায় না। সাধু বাবাজিদের কাছে মিথ্যে ভক্ত সেজে কি করব? আমরা খুলেই বললুম সব কথা। আমাদের আসল উদ্দেশ্য পায়ে হেঁটে দেওঘর আসা, বৈদ্যনাথজি দর্শন নয়। যদিও মন্দিরে নিশ্চয়ই যাব এবং দেব দর্শনও করব। ওরা আমাদের ঠাকুরের প্রসাদ খেতে দিলেন, হালুয়া ও 2টি কলা। আমরা কিছু প্রণামী দিয়ে সেখান থেকে নেমে এলুম। বেলা পড়ে এলো পথেই। দেওঘর পৌঁছুতে প্রায় রাত 8টা বাজল। শুনছিলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণ উপন্যাস অভিযাত্রিক 3য় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।